ওকে, গত ক্লাসে আমি একটা অঙ্ক দিয়ে শেষ করেছিলাম, শেষ করতে পারিনি। এই অঙ্ক তো অতীতে একবার করেছিলাম, আমার যতদূর খেয়াল পরে আবার করছি। ফর ফর কিছু একটা ইলাস্ট্রেট করবো আর কি, স্পেশালি যখন এই সি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। একটা একটা ফিজিক্যাল ফিচার অফ কোয়ান্টাম ডাইনামিক্স উড বি এক্সপোজড, সেটা করার জন্য এটা এই অঙ্কে ফিরে এসেছি। যাই হোক, তোমাকে আমি একটা ওয়েভ প্যাকেট দিলাম, ইটস এ ফাংশন অফ এক্স। দাদা, ফাংশন অফ এক্স একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে, প্লেন ওয়েভ মাল্টিপ্লাইড গাউসিয়ান, এটা একটা গাউসিয়ান ফ্যাক্টর, এটাকে বলে ওয়েভ প্যাকেট। হোয়াট ইজ এ ওয়েভ প্যাকেট? ওয়েভ প্যাকেট ইজ the wave function for a free particle. একটা ফ্রি পার্টিকেলে টাইম জিরোতে যদি বলি ওয়েভ ফাংশন এত, সেটাকে এই ওয়েভ ফাংশনকে বলা হচ্ছে ওয়েভ প্যাকেট, ফ্রি পার্টিকেল ওয়েভ প্যাকেট। ওয়েভ প্যাকেট কিন্তু একটা নির্দিষ্ট মোমেন্টাম আইগেন স্টেট নয়। ওয়েভ প্যাকেট ইজ নট এ মোমেন্টাম আইগেন স্টেট। এই পার্টিকেলটি যখন এই স্টেটে থাকে, যে স্টেট ওয়েভ ফাংশন হচ্ছে সাই অফ এক্স, যে স্টেট ওয়েভ ফাংশন এই ফাংশনটা, এই স্টেটে যখন পার্টিকেলটা আছে তখন পার্টিকেলটা কিন্তু নির্দিষ্ট কোন মোমেন্টাম নেই। পার্টিকেল ইজ কম্পোজড অফ মেনি ডিস্টিংক্ট মোমেন্টা, অনেকগুলো প্লেন ওয়েভের সমষ্টি হিসাবে এটা গঠিত হয়েছে। সুপারপজিশন অফ মেনি প্লেন ওয়েভস has made up this wave function. তাহলে এই স্টেটে পার্টিকেলের মোমেন্টাম যদি মাপি, মোমেন্টামে যেহেতু কোনো নির্দিষ্ট মান নেই, মোমেন্টামের একটা আনসার্টেনিটি বেরোবে। একটা আনসার্টেনিটি কত সেটা আমি এক্সপ্লেন করে বের করতে পারি, ক্যালকুলেটও করে ফেলতে পারি। তারপর মিন ভ্যালু অফ মোমেন্টাম কত হবে সেটাও করতে পারি। ওকে, আর এই পজিশনে এই স্টেট যখন থাকে তখন পার্টিকেলটা নির্দিষ্ট কোনো পজিশনও নেই। আমি তো দেখতে পাচ্ছি এক্স ভ্যারি করতে পারে ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। কোনো বিশেষ জায়গায় থাকার সম্ভাবনা বেশি হতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু পার্টিকেলটা কোন জায়গায় আছে, এক এক জায়গায় থাকার এক এক রকম সম্ভাবনা, যে কোনো জায়গায় থাকতে পারে। কারণ এই ওয়েভ ফাংশনটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। এটাকে বলেছি ওয়েভ ফাংশন ফর এ ফ্রি পার্টিকেল কল্ড এ ওয়েভ প্যাকেট। আচ্ছা, wave packet is made up of, is a composition of or a superposition of many plane waves. Plane waves কাকে বলে? আমাদের প্লেন ওয়েভস হচ্ছে যেগুলো, যে সমস্ত ফাংশন গুলো মোমেন্টাম অপারেটরের আইগেন ফাংশন উইথ আইগেন ভ্যালু পি, সেগুলোকে বলে প্লেন ওয়েভ। এটা কিন্তু ইটস নট এ প্লেন ওয়েভ, এটা অনেকগুলো প্লেন ওয়েভের হ্যাভিং মেনি ডিফারেন্ট পিস সমষ্টি হিসাবে কম্পোজিশন করে অথবা সুপারপজিশন করে এরকম একটা ফাংশন গঠন করতে পারি। ওকে, কিভাবে এটা, আমি আবার এটাতে ফিরে আসবো। যাও, এটা হচ্ছে ইন দ্য কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। কোঅর্ডিনেট স্পেসে আমার একটা ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন দেওয়া হয়েছে at টাইম জিরো। ওয়েভ ফাংশনটা এইরূপ, এন এখানে নর্মালাইজেশন কনস্ট্যান্ট। এনটা বের করতে গেলে জাস্ট সাই স্টার সাই ডিএক্স ইকুয়াল টু 1 করে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ব্যবহার করে এন এর মান বের করে ফেলতে পারবে। সেটা আমি করেছিলাম গত ক্লাসে। এন এর মান হচ্ছে এটা 1/π ডেল্টা 1 raised to the power 1/4। ডেল্টা হচ্ছে এখানে ডেল্টা আছে। ডেল্টা একটা প্যারামিটার যেটা ডাইমেনশন হচ্ছে লেন্থ। ডেল্টা ইজ এ প্যারামিটার হুজ ডাইমেনশন ইজ লেন্থ। আর যদি তুমি এসআই ইউনিট ব্যবহার করো, এটার ইউনিট হচ্ছে মিটার। অবশ্য কোয়ান্টামে যখন আমি মাইক্রোস্কোপিক পার্টিকেল নিয়ে ক্যালকুলেশন করব, আমি মিটারটা ব্যবহার করি না। আমরা সাধারণত ফেমটোমিটার ব্যবহার করতে পারি, অথবা অ্যাটমিক ফিজিক্সে আমরা ন্যানোমিটার ব্যবহার করতে পারি, অথবা অ্যাংস্ট্রম ব্যবহার করতে পারি। এখন তোমরা বলো তো, একজন বলো তো, 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার? 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত মিটার? 10 to the power -9. 10. ওকে, না 10 না, -9 ন্যানো বলেছি। আর 1 অ্যাংস্ট্রম কত? অ্যাংস্ট্রম এই দিয়ে উপর একটা অ্যাংস্ট্রম কত? 10 to the power -10 মিটার কে বলে 1 অ্যাংস্ট্রম।
আচ্ছা 1 ফেমটোমিটার কত, অথবা ফেমটোমিটারকে আমরা অনেক সময় ফার্মিও বলে থাকি, ফার্মি। 1 ফেমটোমিটার -14 কিংবা 1 ফার্মি -15, 10 to the power -15 কে বলে ফেমটোমিটার। আর আজকাল তো ন্যানো ফিজিক্স নিয়ে অনেক হচ্ছে, রাইট? ন্যানোমিটার কত, 1 ন্যানোমিটার ইকুয়াল টু কত? ন্যানোমিটার 10 to the power -9 মিটার, এটাকে বলে ন্যানোমিটার। ন্যানো পার্টিকেল নিয়ে তো বেশ কথাবার্তা হচ্ছে, শোনা যায় আজকাল। ন্যানোমিটার 10 to the power -12 মিটার, এটা কত? এটা কি বলে? এটা ইলেকট্রিসিটি তোমরা দেখো সাধারণত, এটা কি বলে? পিকোমিটার স্যার। পিকো, মিটার। পিকোমিটার। তোমরা দেখো ক্যাপাসিটর যখন বানাও, একটা 1 পিকো ফ্যারাড ক্যাপাসিটর বানাও, তার মানে 10 to the power -12 ফ্যারাড, পিকো ফ্যারাড আর পিকোমিটার। ওকে, ইত্যাদি করা যাবে। যাও, এনটা আমি পেয়েছি, সুতরাং এটা আমি নর্মালাইজড ওয়েভ ফাংশন কত এট টাইম 0 আমি ক্যালকুলেট করে ফেলেছি। তাহলে ওই নর্মালাইজড ওয়েভ ফাংশন ব্যবহার করে এট টাইম 0 আলাদাভাবে ডেল্টা এক্স কত বের করো, ডেল্টা পি কত বের করো, তারপরে প্রোডাক্টটা, আনসার্টেনিটি প্রোডাক্ট কত সেটা ক্যালকুলেট করে ফেলো। দেখো না কি হয়। আমি আনসারটা জানি, এটা যেহেতু একটা গাউসিয়ান ওয়েভ প্যাকেট, এখানে গাউসিয়ান ফ্যাক্টরটা আছে বলেই এই সাইজটার সাই করলে এটা উঠে যাবে, শুধু থাকবে এই গাউসিয়ান ফ্যাক্টরটাই, এই গাউসিয়ান ফাংশনটাই থেকে যাবে। ফলে এটাকে বলা হয় গাউসিয়ান ওয়েভ প্যাকেট। গাউসিয়ান ওয়েভ প্যাকেটের জন্য কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপাল, আনসার্টেনিটি প্রোডাক্ট মিনিমাম মান হয়ে যায়। এটা হাফ এজ কাট হবে, ইকুয়াল টু হাফ এজ কাট হবে, সেটা আমি ক্যালকুলেট করবো। দেখি করছি। এইটা হলো আমার নর্মালাইজড ওয়েভ ফাংশন এট টাইম 0। আচ্ছা, এটা যদি ওয়েভ ফাংশন হয়, তাহলে এট টাইম 0 what is the position probability density of the particle? Position probability density of the particle, এটাকে বলতে পারি রো, রো অথবা পি, পি এক্স 0। পিটা হচ্ছে probability density, অথবা রো বলতে পারো। রো হচ্ছে probability density, রো দেওয়াই ভালো। রো হচ্ছে একটা ডেন্সিটি, মানে পার ইউনিট is the probability of finding the particle near at the point x per unit distance interval. এটা probability density, এটা হচ্ছে probability density, হচ্ছে সাইজটা সাই করে অথবা সাই মড স্কয়ার করে at time 0 নিচ্ছি, তাহলে this is the probability density at time 0। আচ্ছা, probability density হলে তাহলে এটা বলো দেখি probability কিভাবে পাবে? আমি এটা একটু মাস্ট বি ক্লারিফাইড। ধরো আমি একটা, এইটা আমার এক্স অ্যাক্সিস, এটা অরিজিন আছে এখানে, এটা একটা যে কোনো একটা এক্স, আর একটা ক্ষুদ্র ইন্টারভ্যাল নিলাম, এক্স থেকে এক্স প্লাস ডিএক্স। এই ইন্টারভ্যালটুকু হচ্ছে ইনফাইনিটেসিমাল ইন্টারভ্যাল ডিস্টেন্স ডিএক্স। তাহলে at time 0, at time t equal to 0, যখন আমি জানি psi x, 0, at time 0 what is the probability that the particle is found in this tiny interval between x and x plus dx? Between x and x plus dx, এই ইন্টারভ্যালে পার্টিকেলটা পাওয়ার সম্ভাবনা কত at time 0? এটাকে যদি আমি বলি ডিপি, ওকে, এটাকে যদি বলি ডিপি, ডি মানে হচ্ছে প্রবাবিলিটি ইনফাইনিটেসিমাল, কারণ আমি এটা ইনফাইনিটেসিমাল নিয়েছি। ডিপি ইজ দি probability of finding the particle in the tiny interval x to x plus dx, ওই ক্ষুদ্র পরিসরে পার্টিকেলটা আছে ওটার সম্ভাবনা at time 0। এটা কিভাবে ক্যালকুলেট করবে? probability density rho x at time 0, probability density rho at time 0, এটা কিন্তু probability to find the particle around x per unit length। এই জন্য এটাকে বলে পার ইউনিট লেন্থ বলে, এটাকে বলে ডেন্সিটি।
পার ইউনিট কিছু হলে এটাকে বলে ডেন্সিটি। ডেন্সিটি করতে গেলে যে সবসময় পার ইউনিট ভলিউম করতে হবে এমন কোনো কথা নেই, পার ইউনিট এরিয়া হতে পারে, তখন সেটাকে বলে সারফেস ডেন্সিটি। চার্জ পার ইউনিট এরিয়া, ওটাকে বলে সারফেস ডেন্সিটি অফ চার্জ। চার্জ পার ইউনিট লেন্থ, প্রবাবিলিটি পার ইউনিট লেন্থ, এগুলো ডেন্সিটি, এগুলো লিনিয়ার ডেন্সিটি। Rho is the probability density to find the particle around x or in a tiny interval around x per unit length. Rho is the probability density that the particle is found in a tiny interval at x, around x. Density is the probability per unit length that the particle is found at x. তাহলে এটাকে লেন্থ দ্বিগুণ দাও dx, এটাই হচ্ছে probability। তার মানে dp by dx is rho of x at time 0. এই রোটা হচ্ছে probability, p হচ্ছে probability, x হচ্ছে দূরত্ব, এটা পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে probability পার ইউনিট লেন্থ, এই জন্য এটা probability density। আর কোয়ান্টাম মেকানিক্স বলে, এখন কোয়ান্টাম মেকানিক্স আসো, এটা তো ক্লাসিক্যাল ফিজিক্স, এটা একই জিনিস। কোয়ান্টাম ফিজিক্স বলছে যে একটা পার্টিকেলের ওয়েভ ফাংশন যদি আমার জানা থাকে at time 0, তাহলে probability density আমি জানি। কিভাবে জানি? According to one postulate of quantum mechanics, that's equal to psi wave function, which is a function of x at time 0, এটা mod square. ওকে, এটা probability density করতে হবে কিন্তু, কারণ এখানে probability density ক্যালকুলেট করছি রো mod square করলে, এই যে রো ওয়েভ ফাংশনের ওয়েভ ফাংশন এট দ্য পয়েন্ট এক্স, ওটার মড স্কোয়ার করে প্রবাবিলিটি ডেন্সিটি পাচ্ছি। ডেন্সিটি কারণ এক্সটা তো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এই জন্য ডেন্সিটি হচ্ছে। আসলে প্রবাবিলিটি পেতে গেলে এটাকে একটা ডিএক্স দিয়ে গুণ দিতে হবে, তাহলে ওটা হবে ইনফিনিটেসিমাল প্রবাবিলিটি ডিপি। ওকে, তাহলে এখন এইটা দেখো, প্রবাবিলিটি ডেন্সিটি যখন ক্যালকুলেট করবো, এটা উঠে যাবে, এখানে হাফ হবে, আর এখানে দুইটা উঠে যাবে, শুধু এই গাউসিয়ান ফাংশনটা থাকলো। গাউসিয়ান ফাংশন কি? এরকম ফাংশন e to the power minus some constant times x squared, এই জন্য এটা গাউসিয়ান ফাংশন। ওকে, এটা which is a Gaussian function of x. The graph of mod psi squared at time 0 versus x is shown in the figure below. Figure টাকলে কি হবে? It will be a bell-shaped curve. Center, কোন পয়েন্টে সেন্টার হবে, কোন পয়েন্টে এটা মান ম্যাক্সিমাম, x এর কোন মানের জন্য এই ফাংশনটার মান ম্যাক্সিমাম, কোন x এর জন্য এই ফাংশনটার মান ম্যাক্সিমাম, x equal to কততে? x equal to 0-তে, অরিজিনে। So at time 0, this is the Gauss probability density is a Gaussian function centered at x equal to 0, the origin, at time 0-তে। ওকে, আমি গ্রাফটা আঁকছি টাইম 0-তে। এখানে ম্যাক্সিমাম, সে ম্যাক্সিমাম মানটা কত? সে ম্যাক্সিমাম মানটা হচ্ছে 1/π ডেল্টা স্কোয়ার raised to the power half, কারণ x equal to 0-তে গাউসিয়ান ফ্যাক্টরের মান হবে 1, তাহলে প্রবাবিলিটি ডেন্সিটির মান হবে 1/π ডেল্টা স্কোয়ার raised to the power half or স্কোয়ার রুট। তারপরে এটা দুই পাশেই কমে যাবে, এটা সিমেট্রিক। দিস ইজ সিমেট্রিক গ্রাফ, সিমেট্রিক ফাংশন, কারণ এখানে এক্স স্কোয়ার আছে। এক্স এর যে কোনো একটা নির্দিষ্ট মান ধরো, পজিটিভ মান যদি না ধরছে, এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ ধরলে এটার যে একটা ফাংশনের যে মান ঠিক সম দূরত্বে বাম পাশে এক্স ইকুয়াল টু মাইনাস এতে যদি যাও, অরিজিন থেকে সমদূর কিন্তু উল্টো দিকে, সেখানে একই মান। এই জন্য গ্রাফটাকে বলে সিমেট্রিক গ্রাফ। কেন্দ্র থেকে কোন একটা দূরত্বে, এ দূরত্বে মান হলো এত, উল্টো দিকে একই দূরত্বে
তাহলে এখানে তো একই, কিন্তু এক্স কোঅর্ডিনেটের মান হচ্ছে মাইনাসে, মানটা একই হবে। এটা বলছে এই জন্য সিমেট্রিক। তাহলে ম্যাক্সিমাম থেকে এটা আস্তে আস্তে টেন্স টু জিরো। কত দ্রুত টেন্স টু জিরো হবে, এটা খুব দ্রুত টেন্স টু জিরো করবে না আস্তে 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 যাবে, সেটা ডিপেন্ড করে এই ডেল্টা স্কোয়ারের উপরে, ডেল্টার উপর, ডেল্টার মানের উপরে। এখন বলো, জাস্ট এটা দেখেই বলো, ডেল্টার মান যদি হয় অল্প হয়, ডেল্টা তো একটা প্যারামিটার, ফিক্স প্যারামিটার, ধরো ডেল্টার মান খুব ক্ষুদ্র, ডেল্টার মান 0.5, আরো কম। আর দ্বিতীয়বার ধরো ডেল্টার মান হচ্ছে 10, প্রথমবার ডেল্টার মান 0.5, দ্বিতীয়টার মান 10 ধরো। কোন ক্ষেত্রে এটা দ্রুত পড়ে যাবে, কমে যাবে, খুব দ্রুত ইনফিনিট হবে? এটা যদি x = 10 হয়, ডেল্টা = 10 হয়, ডেল্টা = 5 হলে কি দ্রুত কমবে না আরো সময় নিয়ে কমবে? কত দ্রুত কমবে সেটা ডিপেন্ড করে ডেল্টার উপরে। ডেল্টা ছোট হলে দ্রুত কমে যায় না আস্তে কমে? তুমি যদি দেখো, এখানে যদি দেখো, হ্যাঁ বলো, ডেল্টা কম হলে ফাংশনটা দ্রুত কমে যায়, দুপাশে জিরো দুপাশে গেলে ফাংশনটা দ্রুত কমবে না আস্তে আস্তে কমবে? তো তারা চিন্তা করো, x = যখন ডেল্টা, x এর মান যখন ডেল্টা, তখন এটা হয়ে যায় e⁻⁻1, e⁻⁻1 হচ্ছে 0.37। তাহলে x যখন = ডেল্টা হয়, তখন সেন্টারের যে ফাংশনের মান, সেই মান থেকে কমে সেই মানের 37% হয় যখন x = ডেল্টা, প্লাস ডেল্টা কিংবা মাইনাস ডেল্টা। x যদি প্লাস ডেল্টা হয়, ডেল্টা দূরত্ব ডান পাশে গেলে সেন্টার থেকে, x যদি মাইনাস ডেল্টা হয়, একই দূরত্ব ডেল্টা বাম পাশে গেলে, একই দূরত্বে একই মান ফাংশনটার, সেই মানটা কত? সেন্টারে যে মান, সেটা টাইমস e⁻⁻1 এর মান হচ্ছে 0.37। তাহলে x = কেন্দ্র থেকে ডেল্টা দূরত্বে যদি যাই, তাহলে এটার মান 30% হচ্ছে। ডেল্টা = 1 মাইল, কেন্দ্র থেকে 1 মাইল দূরত্বে গেলে তোমার 37% কমবে। আর ডেল্টা = 1 ইঞ্চি, কেন্দ্র থেকে 1 ইঞ্চি গেলেই 37% কমে গেল। কোনটা দ্রুত কমে গেল? ডেল্টা = 1 ইঞ্চিতে দ্রুত কমলো না ডেল্টা = 1 মাইল কমলো? 1 ইঞ্চিতে দ্রুত কমলো। ডেল্টার মান যত ছোট, ফাংশনটা তত দ্রুত কমে যাবে, এবং কমে এটা শূন্যর দিকে যায়, 10 to 0। ওকে, তাহলে এই ফাংশনটা স্প্রেড আউট হবে না একেবারে কম্প্যাক্ট হবে, সেটা ডিপেন্ড করে, কম্প্যাক্ট হবে না স্প্রেড আউট হবে সেটা ডিপেন্ড করে ডেল্টার উপরে। ডেল্টার মান যদি বড় হয়, এই ফাংশনটা স্প্রেড করে যাবে বেশি, ফাংশনটা উইথ অনেক বেশি হবে। আর ডেল্টার মান যদি কম হয়, ফাংশনটা হবে শার্প। আমি আবার দেখাই, এটা সব শেয়ার করে। এই সমস্ত গ্রাফগুলো তোমার আঁকার প্র্যাকটিস থাকতে হবে। আমি আবার প্লট করছি, এই যে মড সাই x0² ভার্সেস x। ডেল্টার মান অনেক বেশি, আস্তে 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 কমলো। ডেল্টার মান একটু কমিয়ে দাও, একটু দ্রুত যাবে। ডেল্টার মান কমিয়ে দিলে একটু দ্রুত যাবে। ডেল্টার মান আরো কমিয়ে দাও, আরো দ্রুত পড়ে যাবে। ডেল্টার মান আরো কমাও, খুব শার্প হয়ে যাবে। ডেল্টা মান আরো কমাও, খুব শার্প হবে। ফাংশনটা উইথ ডানে বায়ে খুব বিস্তৃত হবে যদি ডেল্টার মান বেশি হয়, আর ফাংশনটার উইথ অনেক কম হবে, শার্প ফাংশন হবে যদি ডেল্টার মান কম হয়। তাহলে বলো আনসার্টেনিটি কখন বেশি? যখন স্যার উইথ বেশি, পার্টিকেলটার পজিশন যখন ডেল্টা বেশি, তখন আনসার্টেনিটি।
তাহলে আনসার্টেনিটি ডেল্টার উপর নির্ভর করবে, একেবারে পুরোপুরি ডেল্টা নাও হতে পারে, ডেল্টার মাল্টিপল হবে, ডেল্টা বেশি হলে আনসার্টেনিটি বেশি, ডেল্টা কম হলে আনসার্টেনিটি কম। সেটা একটু পরে আমি বের করতে যাচ্ছি কত। মানে ফিজিক্সে মানে বিষয়টা স্যার তাহলে এরকম যে আনসার্টেনটি যত কম মানে পার্টিকেলটার তত লোকালাইজড আর কি। আর মানে এক্স্যাক্টলি সেটাই তো, পার্টিকেল তত লোকালাইজড, শিওর। এই গ্রাফটা যত শার্প হবে তত লোকালাইজ পার্টিকেলটা, তার মানে তার আনসার্টেনিটি কম। মিন ভ্যালু 0 হচ্ছে তার মিন ভ্যালু, কিন্তু মিন ভ্যালু থেকে কিছুটা মেজারমেন্টের ফলে আমি মিন ভ্যালু থেকে এদিক ওদিক পেতে পারি, কিন্তু আনসার্টেনিটি যদি কম হয় খুব বেশি ডিফারেন্স হবে না মিন ভ্যালু থেকে প্রতিটা এক্সপেরিমেন্টের মান। ওকে, প্রতিটা এক্সপেরিমেন্টে এক্স এর মান যেটা পাবো সেটা 0 থেকে খুব বেশি হবে না, বেশি কম অথবা বেশি ডিফারেন্স হবে না, যদি এটা লোকালাইজেশন থাকে, যদি আনসার্টেনিটি কম থাকে। তবে ডেল্টা কম হওয়া মানে আনসার্টেনিটি কম, ডেল্টা বেশি হওয়া মানে আনসার্টেনিটি বেশি। ওকে, ইউ আর রাইট। এটা ওকে। এখন বলো, এই গ্রাফ দেখে আমি বুঝতে পারছি আর কোনো ক্যালকুলেশন লাগবে না। এই পার্টিকেলটার অ্যাভারেজ মান, এক্স এর অ্যাভারেজ মান কত হবে? টাইম 0 তে পার্টিকেলটার পজিশন প্রবাবিলিটি রূপ দেখাচ্ছে। দিস ইজ এ গ্রাফ, সিমেট্রিক গ্রাফ, centered about x equal to 0. So at time 0, what is the expectation value of x? কত? Expectation value of x is 0. Okay, আমি যখন এক্সপেরিমেন্ট করব, বারবার এক্সপেরিমেন্ট করব, এক্স মাপবো, এক্স কখনো 0 পাবো, কখনো প্লাস পাবো, কখনো মাইনাস পাবো, কিন্তু এক্স ইকুয়াল টু প্লাস ভ্যালু পাওয়ার যার এক্স ইকুয়াল টু সমমানের মাইনাস ভ্যালু পাওয়ার সম্ভাবনা একই, তাহলে ওই দুটো মিলে অ্যাভারেজে 0 হয়ে যাবে, এক্সপেকটেশন ভ্যালু অফ 0। এটা তুমি অঙ্ক করার কোনো দরকার নেই, গ্রাফ দেখেই বলতে পারছো। অঙ্ক যদি করতে চাও তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স করতে গেলে এটাকে এক্স ডিএক্স দ্বারা গুণ দাও, এক্স রাইট এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স কিভাবে বের করে এক্স ডিএক্স ইন্টিগ্রাল। এটা হচ্ছে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি। দিস ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন দ্য ইন্টারভাল x to x plus dx। তাহলে x এর এক্সপেকটেশন মান যদি চাও তাহলে এটাকে x দিয়ে গুণ দাও, গুণ দিয়ে তারপরে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে ফেলো। এটাকে যদি x দিয়ে গুণ দিয়ে ইন্টিগ্রেট করো, কি হবে রেজাল্টটা? এটা ইভেন ফাংশন। তারপর একটা অড ফাংশন x দিয়ে গুণ দাও, গুণ দিয়ে x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করো, dx লেখো, তারপর ইন্টিগ্রেট করো, কি হবে? ইন্টিগ্রেন্ট যদি 0 হবে, কারণ পজিটিভ নেগেটিভ কাটাকাটি গিয়ে এটা 0 করে দেবে। এত অঙ্ক করা দরকার নেই, গ্রাফ দেখেই বুঝতে পারছো। এখন এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ইজ 0, তাহলে আমি এখন ডেল্টা এক্স স্কোয়ার চাই, আনসার্টেনিটির স্কোয়ার। ডেল্টা এক্স হচ্ছে আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ এক্স, আনসার্টেনিটি অনিশ্চয়তা, রাইট, অথবা স্ক্যাটার, এটাকে বলে স্ক্যাটার। হাউ মাচ স্ক্যাটার তুমি যদি এক্সপেরিমেন্ট করে এক্স এর মানটা বারবার মেজার করে এক্স এর মানের মধ্যে স্ক্যাটারটা কত, বেশি না কম? স্ক্যাটারটা যদি বেশি হয়, বেশি করে একটা মেজার করতে হবে। কিভাবে মেজারমেন্ট করবে স্ক্যাটারটা? সেটা আনসার্টেনিটির সংজ্ঞা। আনসার্টেনিটি ইজ প্রপোর্শনাল টু স্ক্যাটার। স্ক্যাটারটা যদি বেশি হয় আনসার্টেনিটি বেশি, স্ক্যাটার যদি কম হয় তাহলে আনসার্টেনিটি কম। এখন ডেল্টা এক্স, আনসার্টেনিটি অফ এক্স স্কোয়ার কিভাবে হবে? এটা সংজ্ঞা, অপারেটর এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স টাইমস আইডেন্টিটি স্কোয়ার। এটাকে যদি সিম্পলিফাই করো, এটা হবে এক্স স্কোয়ারের এক্সপেকটেশন মাইনাস এক্স এর এক্সপেকটেশনের স্কোয়ার, এটা 0। তাহলে এক্স এর আনসার্টেনিটির স্কোয়ার হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। এটা ক্যালকুলেট করো, এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এর টাইম 0 ক্যালকুলেট করছি, কারণ আমি টাইম 0 তে এক্স চাই। তাহলে আমি কিভাবে ক্যালকুলেট করব? যে কোনো অপারেটর এক্সপেকটেশন এট টাইম 0 কিভাবে ক্যালকুলেট করবে? মাঝখানে অপারেটরটা বসাও, তারপরে ডান দিকে ওয়েভ ফাংশন, বাম দিকে ওয়েভ ফাংশন স্টার, তারপর ইন্টিগ্রেট করো।
আর এখানে অপারেটরটা এক্স হয়ে যাবে। এটা তো এক্স অপারেটর, এক্স অপারেটর প্রথমে এক্স অপারেটর বসালে, এখন এক্স অপারেটর অ্যাক্টিং অন সাই আমাকে কি দিবে? এই এক্স, এই আইগেন ভ্যালু এক্স সংখ্যা টাইম সাই, আবার এক্স অপারেটর দুটো আছে, আবার এক্স অপারেটর এক করা, ওইখানে দ্বিতীয়বার একই জিনিস পাচ্ছ, এই সংখ্যা এক্স টাইম সাই, তাহলে এই সংখ্যাটা দুবার এক্স স্কোয়ার, এই এক্সটা হচ্ছে আইগেন ভ্যালু যেটা কন্টিনিউয়াসলি ভ্যারি করে ফ্রম মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। তাহলে এখানে ছিল এক্স অপারেটর, এটা নাম্বার এক্স হয়ে গেল, আইগেন ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে গেল। ওকে, কারণ আমি তো জানি কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট, আমি কোন রিপ্রেজেন্টেশন ব্যবহার করছি? কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। Coordinate representation x operator can be replaced by the eigenvalue x. ওকে, এটা আমরা বারবার করেছি। এই ইন্টিগ্রেশন আমাকে করতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এটাও স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। তাহলে দেখো এই যে সাই স্টার্ট সাইজ হচ্ছে রো, এই পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি, ওটা হচ্ছে এই ফ্যাক্টটা আছে আর এই গাউসিয়ান ফাংশনটা আছে, সেটাকে এক্স স্কয়ার দিয়ে গুণ দিয়ে ইন্টিগ্রেট করো, এটা তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল হয়ে গেছে। এইরূপ এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ব্যবহার করে ডেল্টা এক্স স্কয়ার ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে ইজিলি এক স্টেপে তুমি পাবে ডেল্টা স্কয়ার বাই 2, delta x squared, uncertainty in x squared is equal to delta square by 2. তাহলে what is the uncertainty of x at time 0? এটা স্কয়ার রুট delta by root 2, proportional to delta. Delta বেশি হলে uncertainty বেশি, delta কম হলে uncertainty কম. Delta x is proportional to delta. কত? delta by root 2. Proportional factor হচ্ছে delta by root 2. আমি uncertainty পেয়ে গেলাম at time 0. এখন আমি চাই uncertainty of p at time 0. এটা আমি আগে করেছি। uncertainty of p at time 0 করতে গেলে p অপারেটর ব্যবহার করতে, একই ব্যবহার করতে হবে, এই একই ফর্মুলা ব্যবহার করতে হবে। অবশ্য আমি এখানে লিখবো p, এই ফর্মুলা এখানে এটা করেছি x দিয়ে, p দিয়ে যদি করতে চাও uncertainty, delta p square equal to p operator square এর expectation আর p expectation square। তাহলে আর আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে ব্যবহার করি, তাহলে এই সাই এর কোনো পরিবর্তন আমার দরকার হবে না। কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে সাই কত আমি তো জানি, এই কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে নরমালাইজ সাই কত আমি তো জানি, ইজ আ ফাংশন অফ এক্স, এটা কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশন এট টাইম 0। তাহলে পজিশন প্রবাবিলিটি ডেনসিটি ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন কত আমি জানি। আমি যদি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন ব্যবহার করে ডেল্টা পি স্কয়ার ক্যালকুলেট করতে চাই, তাহলে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে পি অপারেটর কত? পি অপারেটর হচ্ছে মাইনাস আই স্কয়ার ডি বাই ডি এক্স, ওটা ব্যবহার করব। আর পি স্কয়ার এক্স, পি স্কয়ার অপারেটর কি হবে? মাইনাস আই স্কয়ার দুবার করে, ডি বাই ডি এক্স দুবার করে, তাহলে কত হবে? মাইনাস এইচ স্কয়ার স্কয়ার ডি টু বাই ডি এক্স স্কয়ার। ওটা মাঝখানে বসিয়ে দিয়ে ডেরিভেটিভ করে ইন্টিগ্রেট করে পারতাম, যেটা আমি আগে করেছি। এখন এখানে আমি একটু ভিন্নভাবে করব। আমি আমার রিপ্রেজেন্টেশন পাল্টে দেব। I'll find the wave function in momentum representation, right? তারপরে আমি মোমেন্টামের আনসারটি বের করব, যেভাবে এক্স্যাক্টলি যেভাবে এক্স আনসারটি বের করেছি ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। সেটা আমি এটা এই মেথডটা আমি বলেছিলাম গতবার যখন করেছিলাম এই অঙ্কটা, এভাবে করা যায়, কিন্তু তখন এভাবে করি নাই। তোমাদের কি খেয়াল পড়তেছে না? একেবারেই খেয়াল পড়তেছে না? না স্যার, এটা করা হয়েছে স্যার, এবং স্যার হোমওয়ার্ক ছিল স্যার আমাদের পিডিএ স্যার। হ্যাঁ, এটা করি নাই, তখন নোটে ছিল না, এখন করছি, দেখো না কি হয়। আর ওয়েভ প্যাকেট যে সুপারপজিশন অফ প্লেন ওয়েভ, সেটাও এখানে হবে। আচ্ছা, এখন বল, দেখো আমি চাই ওয়েভ ফাংশন at time 0 in the momentum representation p. Wave function in momentum representation, অথবা বলে momentum space। momentum space বললে একটু কনফিউশন হয়। আমার স্পেস তো হিলবার্ট স্পেস, সে momentum তো স্পেস না, momentum simply spans the space. ওকে, momentum হচ্ছে আমার বেসিস। momentum অপারেটর আইগেন ভ্যালু গুলো
আমি I use as my coordinates. সুতরাং মোমেন্টাম স্পেস না বলে মোমেন্টাম রিপ্রেজেন্টেশন বলাই ভালো, কিন্তু মোমেন্টাম স্পেস বলা, কোঅর্ডিনেট স্পেস বলা খুব কমন। ওকে, এই কনফিউশনের কারণে হয়তো তুমি 10 বছর ধরে ঠিক বুঝতেছ না কি বলতে চাই। আমি তো জানি হিলবার্ট স্পেস, আবার বলে কোঅর্ডিনেট স্পেস, এই কথাটাই হয়তো তুমি 10 বছর আমার কাছে ইয়ে থাকবে, একটা মিস্টেরিয়াস জিনিস থাকবে। যাই হোক, আমি কিভাবে রিপ্রেজেন্টেশনে আমার মোমেন্ট রিপ্রেজেন্টেশন বেসিস স্টেট গুলো কি? মোমেন্টাম রিপ্রেজেন্টেশন স্টেট হচ্ছে মোমেন্টাম আইগেন স্টেটস গুলো, আইগেন কেটস গুলো, রাইট? তাহলে দিস ইজ নাথিং বাট দ্য কম্পোনেন্ট অফ দ্য স্টেট কেট at time 0 along different eigenkets. একটা eigenket ধরো এক একটা ডিরেকশন রিপ্রেজেন্ট করে। আমি কথা বলছি in analogy to normal three-dimensional space, Euclidean space. এখানে I hat, J hat, K hat তিনটা বেসিস ভেক্টর আছে। I hat, J hat, K hat represents three independent directions in the Euclidean space. একটা ভেক্টর আছে, আরবিট্রারি ভেক্টর R আছে in the Euclidean space. আর একটা কম্পোনেন্ট আছে R dot I, ভেক্টর R এর সঙ্গে I hat এর স্কেলার প্রোডাক্ট করলে যে সংখ্যাটা পাবো সেটা হবে ভেক্টর R এর কম্পোনেন্ট I hat। along বলা যায় কারণ I hat একটা ডিরেকশন নির্দেশ করে। R hat এর স্কেলার প্রোডাক্ট along J, R dot J অথবা J dot R would represent the component of R along J. So component of R along J times J hat is the component vector of R along J hat. একইভাবে I can find the component. একইভাবে তাই করছি এখানে P গুলো হচ্ছে এক একটা ডিরেকশন। This scalar product of psi along P with P. Okay, এইটাই হচ্ছে, এই কম্পোনেন্ট গুলাই হচ্ছে ওয়েভ ফাংশন। P তো একটা দুটা না, P তো কন্টিনিউয়াসলি ভ্যারি করে। সেভাবে চিন্তা করো P ক্যান ভ্যারি কন্টিনিউয়াসলি। আর আমি যে অ্যানালজি দিলাম ইউক্লিডিয়ান থ্রি স্পেস, সেখানে পিটা I, J, K, ওখানে পিটা কন্টিনিউয়াসলি ভ্যারি করে না, ডিসক্রিটলি ভ্যারি করে। তখন ওখানে আর ফাংশন না, ওখানে একটা ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করতে পারো। এখানে যে পিটা কন্টিনিউয়াসলি ভ্যারি করে, এটা পি দ্বারা একটা ফাংশন দ্বারা করব। এই ফাংশনটা is called is denoted as psi tilde P of 0. This is called the wave function at time 0 in momentum representation. Or in coordinate representation, wave function কি? wave function হচ্ছে psi x0। এটা কিভাবে পাবে? এটা নিবে আবার স্কেলার প্রোডাক্ট করবে। এই বাঁদিকে ব্রা পি না করে, এই বাঁদিকে ব্রা পি না করে, কোথায় দেখাচ্ছিলাম, এই ব্রা পি না করে যদি ব্রা এক্স দাও, তাহলে সেটা হবে psi x0, wave function at time 0 in terms of x, তার মানে in coordinate representation। ওটাকে যদি psi বলি, এটাকে psi tilde বলেছি just to emphasize the fact that this is a function of p আর psi ছিল function of x, দুটো কিন্তু একই ফাংশন না। দুই ক্ষেত্রে যদি আমি psi ব্যবহার করি তখন একটা কনফিউশন হতে পারে যে psi x0 যেমন ফাংশন x এর, p0 একই ফাংশন কিন্তু p এর, এটা নয়। psi p0 could be a completely different function। যেমন ধর, তো তোমরা জানো নিশ্চয়ই, suppose psi x0 is a function of x. The function of x হচ্ছে একটা constant pi delta squared 1/4 e to the power I, একটা constant ধরো একটা c, cx, I c of x e to the power minus x square by delta square। এটাকে বলা হলো এই ভেক্টর টাইম 0 ওই কেটের সঙ্গে x এর প্রোডাক্ট। ওকে, এটাই স্যাপ x0। আর আমি যদি এইভাবে এটা করি,
পি সাই 0, এটাকে যদি লিখি সাই পি 0, অনেকে লেখে এভাবে, কিন্তু এখানে কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। একই সাই, সাই ইজ দ্য ফাংশন, এখানে সাই ইজ দ্য ফাংশন অফ এক্স, এখানে সাই ইজ দ্য ফাংশন অফ পি। এইভাবে লিখলে এমন ভুল ধারণা তোমার হতে পারে যে সাই পি এর যেই ফাংশন, সাই এক্স এর একই ফাংশন। তার মানে এটা তোমার, তুমি বলতে সাই অফ এক্স 0 যদি এটা হয়, সাই অফ পি 0 একই হবে, শুধু এক্স এর জায়গায় পি লিখবে। তাহলে তুমি যদি ওই ভ্রান্ত ধারণাটা থাকে তোমার, তুমি লিখবে হয়তো 1/π ডেল্টা স্কোয়ার 1/4, একই জিনিস লিখে যাবে, কিন্তু এক্স এর পরিবর্তে পি বেশি দিবে, e⁻⁻p²। এটা নয়, এটা হবে, কিন্তু আমি এটা মিন করি না। মোমেন্টাম স্পেসে ওয়েভ ফাংশন যেটা, সেটা কোঅর্ডিনেট স্পেসে ওয়েভ ফাংশন থেকে ভিন্ন, ফাংশন ওয়াইজও ভিন্ন, ফাংশন ওয়াইজও ভিন্ন। সেটা দেখানোর জন্য এটা ডিফারেন্ট ফাংশন, tilde. Psi tilde is a different function, but psi tilde is a function of p. Psi tilde is a function which is different from psi. এটা এমফেসাইজ করার জন্য psi tilde দেই। এগুলো তোমাদের ইয়ে করতে হবে, কারণ এগুলো তোমাদের হয়তো কনফিউশন থেকে যাবে। কেন psi tilde দিলাম, কেন সাই, ওটা সাই, এটা কেন psi tilde, ডিফারেন্ট ফাংশন। এই তাহলে এখানে এখন এটা ক্যালকুলেট করব আমি। মাঝখানে একটা ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি করো এক্স দিয়ে, কেট এক্স ব্রা এক্স ডিএক্স, অবশ্যই এখানে -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, এটা করতে পারো, ওটা তো আইডেন্টিটি। এখন এটা কত, এটা হচ্ছে, এটা কি মোমেন্টাম কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে কেট পি এর যে ওয়েভ ফাংশন সেটার স্টার। এই কথাটা বুঝতে পারছো? জি স্যার। কেট পি মানে হচ্ছে মোমেন্টাম গেট, মোমেন্টাম অপারেটর উইথ আইগেন ভ্যালু ছোট হাতের পি, এটাকে লেখা হয় কেট পি। যদি ব্রা এক্স এর সঙ্গে গুণ দেই, এইটাকেই বলে, এই ফাংশনকেই বলে momentum eigenket p এর coordinate representation. This is the wave function of the momentum eigenket p in the coordinate representation. Okay. আর যদি আমি উল্টা করে দিই এখন, px উল্টা যদি করে দিই, এভাবে যদি লিখি, এভাবে লিখলে ওটা, এভাবে লিখলে এটা হবে px এর কি বলি, x ব্রা p এর স্টার। ওকে, তাহলে এটাকে কি বলবো, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে মোমেন্টাম আইগেনকেটের ওয়েভ ফাংশনের কমপ্লেক্স কনজুগেট। অথবা সরাসরি এটা দেখেও বলতে পারো, এটা দেখে ভাষায় প্রকাশ করতে পারো, এটা কোঅর্ডিনেট আইগেনকেট এক্স এর, কেট এক্স এর ওয়েভ ফাংশন ইন মোমেন্টাম রিপ্রেজেন্টেশন। এইভাবে থাকলে বলবো মোমেন্টাম পি এর, কেট পি এর ওয়েভ ফাংশন or representation in coordinate representation. তার মানে এটাকে বলে ওয়েভ ফাংশন ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন। এটাও ওয়েভ ফাংশন, কার ওয়েভ ফাংশন, কেট এক্স এর ওয়েভ ফাংশন, কোন রিপ্রেজেন্টেশনে, মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে। একটা কমপ্লেক্স কনজুগেট। স্কেলার প্রোডাক্টের দুটো যে ফ্যাক্টর আছে, একটা ব্রা এবং কেট যদি ইন্টারচেঞ্জ করি তাহলে একটা স্টার আসে। তাহলে এটা কত, এটা হচ্ছে px স্টার, আর px কত, 1/2π e⁻⁻i px।
প্লাস আইপিএক্স, স্টার করলে মাইনাস। ঠিক আছে, এটা তো আগে দেখেছি আমরা, এখানে মাইনাস। পিটা যদি ডান দিকে থাকতো, এক্সটা যদি বাঁ দিকে থাকতো, ওটা হতো এই একই জিনিস হতো, শুধু এখানে প্লাস থাকতো। ডান দিকে পি থাকলে এই ফাংশনটাকে বলা হবে ওয়েভ ফাংশন ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অফ মোমেন্টাম আইগেনভেক্টর পি, শেল স্টার হচ্ছে এটা। অথবা এই জিনিসটাকে বলা যাবে মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে এই কোঅর্ডিনেট আইগেনভেক্টর কেট এক্স এর ওয়েভ ফাংশন হচ্ছে এটা। ওকে, এটা তো হচ্ছে ওয়েভ ফাংশন ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন অফ সাই 0, রাইট? সাই 0 কেট সাই 0, এটা হচ্ছে স্টেট কেট at time 0, এটার সঙ্গে ব্রা এক্স এর প্রোডাক্ট। This is nothing but the component of psi 0 along the direct ket x, or this is the representation of the state ket psi 0 in coordinate representation x, or this is a wave function in coordinate representation of the state vector or state ket psi 0, এভাবে লেখে। তাহলে দেখো, এটা যদি দেখো এরকম, এটাকে বলে আবার ফুরিয়ার ট্রান্সফর্ম। এই ধরনের ইন্টিগ্রেশনকে বলে ফুরিয়ার ট্রান্সফর্ম। এট টাইম 0 আমার ধরো এই কোঅর্ডিনেট স্পেসে ওয়েভ ফাংশনটা জানা আছে, আমি সাইটা জানা আছে থেকে আমি মোমেন্টাম স্পেসে কিংবা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে একই কেটের ওয়েভ ফাংশন চাই, যেটাকে সাই টিলডা বলছি। মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে একই কেটের ওয়েভ ফাংশন এট টাইম 0 যদি আমি চাই, that is nothing but the Fourier transform of the coordinate representation একই কেটের ওয়েভ ফাংশন, রাইট? আর তাহলে উল্টা যদি হতো, আমি যদি, আমার ধরো এইটা জানা আছে, আমি যদি এক্স চাই, আই অফ এক্স 0 চাই, ওটা থেকে আমি একটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি, রাইট? আমি যদি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি, তাহলে আমি এটা পাবো। আমি কি পাবো? আমি আবার লিখছি এখানে। এখন তো আমি লিখেছি এভাবে, psi tilde p at time 0 is equal to 1 over square root of 2 pi h cut integral e to the power minus I p x by h cut psi at x 0, এটাকে বললাম ধরো ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এটা। এটাকে উল্টা অর্ডার, এটা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম যদি করি, তাহলে করে দিতে পারো তুমি, আমার ওই নোটেশন ব্যবহার করে করতে পারো। ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে এভাবে করে ধরো করতে পারো। আমি যদি চাই সাই এক্স 0 যদি চাই, ধরো এটা দেওয়া আছে, আমি সাই অফ এক্স 0 চাই, আমি সাই অফ এক্স 0 কিভাবে পাবো? এক্স সাই অফ 0 করে গেলাম, এইখানে আইডেন্টিটি বসাও, ব্রা এক্স কেট পি ব্রা সাই নট ডিপি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। এখন তুমি বসাও, এটা তো আমার সরাসরি জানা আছে, এটা হচ্ছে 1 over root 2 pi h cut e to the power I px by h cut। এটা তো আমার জানা, এটা তো আমি লিখেছি এইভাবে, psi tilde 0 dp। এটা হচ্ছে, এটাকে যদি বলি ফুরিয়ার ট্রান্সফর্ম, এটা হবে, এটা এই ইন্টিগ্রালকে যদি বলি ফুরিয়ার ট্রান্সফর্ম অফ সাই এক্স, এটাকে বলা হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম অফ সাই টিলডা, কারণ এখানে প্লাস আছে, ওখানে মাইনাস আছে। একটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম বললে অন্যটা হবে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। তাহলে এই ফর্মুলা ব্যবহার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে মোমেন্টাম স্পেসে ওয়েভ ফাংশন থেকে আমি কোঅর্ডিনেট স্পেসে ওয়েভ ফাংশনে যেতে পারি। এটা তো এখন দেখো, তাহলে কোঅর্ডিনেট স্পেসে ওয়েভ ফাংশন যেটা আছে, এটাকে আমি বলেছিলাম ওয়েভ প্যাকেট ইন কোঅর্ডিনেট স্পেস, টু বি মোর প্রিসাইজ। এটা ওয়েভ প্যাকেট বলেছি। ওকে,
ওয়েভ প্যাকেট কিভাবে গঠন করা হচ্ছে? এই দেখো, ই টু দ্য পাওয়ার আই পি এক্স বাই এইচ কাট, এটাকে বলে প্লেন ওয়েভ। প্লেন ওয়েভ, ই টু দ্য পাওয়ার আই পি এক্স বাই এইচ কাটকে বলে প্লেন ওয়েভ। এটা the plane wave has a definite momentum p। এটা কিভাবে পাবো? অপারেটর p যদি প্লেন ওয়েভের উপর অ্যাক্ট করাই তাহলে আমি p পাবো। এটা তো আমি কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন লিখেছি ই টু দ্য পাওয়ার আই পি এক্স বাই এইচ কাট। আর মোমেন্টাম অপারেটর যদি লেখো মাইনাস আই এইচ কাট ডি বাই ডি এক্স, ওটা যদি এই ফাংশনের উপর অ্যাক্ট করাও তুমি পাবে এই p গুণ এই ফাংশন। তাহলে এ প্লেন ওয়েভ corresponds to a wave function with definite momentum p। আর এখানে আছে ইন্টিগ্রেশন অফ p। তার মানে আমার ওয়েভ প্যাকেটটা which is a function of x is not a single, একটা সিঙ্গেল প্লেন ওয়েভ না। সিঙ্গেল প্লেন ওয়েভ হলে শুধু একটা টার্ম থাকতো এরকম, সিঙ্গেল প্লেন ওয়েভ না। It's a superposition of many plane waves dp। এই ডিপির উপরে পি এর উপর ইন্টিগ্রেশন হচ্ছে, কারণ পি তো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল না, পি তো ডিসক্রিট ভ্যারিয়েবল না। পি যদি ডিসক্রিট ভ্যারিয়েবল হতো p1 p2 p3 তাহলে লিখতাম সাম ওভার p1 p2 p3 তাহলে লিখতাম। এখন পি এর উপর ইন্টিগ্রেট করছি, তার মানে কি আমি অনেকগুলো প্লেন ওয়েভের সমষ্টি নিচ্ছি, সুপারপজিশন নিচ্ছি। বিভিন্ন প্লেন ওয়েভের গুরুত্ব ভিন্ন ভিন্ন হতে পারে। ভিন্ন ভিন্ন প্লেন ওয়েভ হ্যাভিং ডিফারেন্ট p may not have the same weight, কারণ এই প্লেন ওয়েভকে আরেকটা ফাংশন p দিয়ে গুণ দিচ্ছি। কোন একটা পার্টিকুলার p এর জন্য এই ফাংশনের মান যদি অনেক বড় হয় তাহলে সেই পার্টিকুলার pটা এখানে এমফেসিস পাবে এই ইন্টিগ্রেশন করার সময়। আরেকটা p এর মান জন্য যদি এটার মান প্রায় শূন্যের কাছাকাছি হয় তাহলে সেই pটা নেগলেক্ট করতে পারো, সেই কম্পোনেন্টটা এই সাইজের ভিতরে নাই বলতে পারো। প্লেন ওয়েভের সমষ্টি অথবা প্লেন ওয়েভের সুপারপজিশন অনেকগুলোর, তো ভিন্ন ভিন্ন প্লেন ওয়েভের ভিন্ন ভিন্ন ওয়েট, এটাই হচ্ছে ওয়েট। এক একটা প্লেন ওয়েভের জন্য এক এক রকম পি, এক এক রকম পি হলে এক এক রকম ফাংশন সাই টিল্ডা, ওই ফাংশনটা এক এক রকম ভ্যালু। যেই পি এর জন্য সাই টিল্ডার ভ্যালুটা বেশি সেই পি এর এফেক্টটা বেশি যখন এখানে ইন্টিগ্রেট করছো, যখন এখানে সুপারপোজ করছো। So a plane wave, a wave packet is a superposition of plane waves having different values of p and different weight in the superposition. Okay, এই ওয়েটের উপরে নির্ভর করে এই সাইটা কি হবে, ওয়েভ প্যাকেটটা কেমন দেখতে হবে সেটা ডিপেন্ড করে এই ভিন্ন ভিন্ন পি এর ওয়েটেজটা কেমন। ভিন্ন ভিন্ন পি এর ওয়েটেজ দেখতে গেলে এই psi tilde function of p এটা আমার লাগবে। So what is a wave packet? Wave packet is a superposition of many plane waves having different weights. এক এক প্লেন ওয়েভকে এক একটা প্লেন ওয়েভকে এক একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিচ্ছি, তারপর সাম করছি। ইটস এ লিনিয়ার কম্বিনেশন অফ প্লেন ওয়েভ। শুধু সাম নোটেশন না দিয়ে ইন্টিগ্রেশন নোটেশন দিয়েছি। ইন্টিগ্রেশন কারণ এই পিটা কন্টিনিউয়াসলি ভ্যারি করে। কোন একটা পার্টিকুলার প্লেন ওয়েভকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিচ্ছি, এবার একটা সি দিয়ে কনস্ট্যান্ট দিয়ে গুণ দিচ্ছি, সেই কনস্ট্যান্ট হচ্ছে সাই টিল্ডা অফ পি। পরের প্লেন ওয়েভ যেটা সেটাকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিচ্ছি, দ্বিতীয় কনস্ট্যান্ট হচ্ছে একই ফাংশনের মান দ্বিতীয় পি এর জন্য, তারপর সবগুলো সাম করছি, ইন্টিগ্রেট করছি, তার মানে সুপারপোজ করছি, plane wave গুলো সুপারপজিশন করছি। So a wave packet is a superposition of plane waves. অবশ্য in the superposition process ভিন্ন ভিন্ন প্লেন ওয়েভে ভিন্ন ভিন্ন ওয়েট থাকতে পারে। ওকে, আর প্লেন ওয়েভ যদি হয়, প্লেন ওয়েভটা কিন্তু ফিজিক্যালি রিয়েলাইজেবল নয়। আমি যদি বলি একটা এই পার্টিকেলটার স্টেট ভেক্টর অথবা ওয়েভ ফাংশন এই প্লেন ওয়েভটা, এটা বলি অনেক সময় প্লেন, কিন্তু ওটা ফিজিক্যালি রিয়েলাইজেবল নয়। কারণ প্লেন ওয়েভ যদি ওয়েভ ফাংশন হয়
সেই পার্টিকেলটা একেবারে লোকালাইজ না, পার্টিকেলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যে কোনো জায়গায় থাকতে পারে। সেই ধরনের তো পার্টিকেল তো আমরা চিন্তা করি না, পার্টিকেল তো জানি একটা লোকালাইজ থাকতে হবে। একটা টেনিস বল দেখা যাচ্ছে, আমি তো বলি যে টেনিস বলটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সব জায়গাতেই বিরাজমান, এটা বলি না, একটা ক্ষুদ্র জায়গার মধ্যে আছে, ওটার আনসার্টেনিটি এক্স ফাইনাইট। কিন্তু প্লেন ওয়েভ যদি বলি, ওকে, পার্টিকেলটার পজিশন আনসার্টেনিটি ইনফিনিটি, পজিশন আনসার্টেনিটি ইনফিনিটি হলে মোমেন্টাম আনসার্টেনিটি জিরো। তার মানে মোমেন্টামের কোনো আনসার্টেন না, একটাই মোমেন্টাম। একটা প্লেন ওয়েভ মানে মোমেন্টাম ফিক্সড, মোমেন্টামটা নির্দিষ্ট হয়ে গেল, মোমেন্টামে কোনো আনসার্টেনিটি নেই। আর মোমেন্টামের সুপারপজিশন করলে এই সুপারপজিশনের জন্য মোমেন্টামের আনসার্টেনিটি হবে। কিন্তু সুপারপজিশন যদি না করে একটা প্লেন ওয়েভকে বলি আমার এটাই আমার ওয়েভ ফাংশন, তাহলে সেই ওয়েভ ফাংশনের জন্য পার্টিকেলটার মোমেন্টামের কোনো অনিশ্চয়তা নেই, আনসার্টেনিটি নেই, ডেল্টা পি শূন্য। ডেল্টা পি শূন্য করলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির অনুযায়ী ডেল্টা এক্স হয়ে যাবে ইনফিনিটি, পার্টিকেলের লোকেশন হয়ে যাবে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যে কোনো এক জায়গায়। তার মানে আর পার্টিকেল থাকলো না, পার্টিকেলটা রাইট, পার্টিকেল আর থাকলো না। সুতরাং একটা ফিজিক্যাল পার্টিকেল যদি থাকে, ফ্রি পার্টিকেল যদি থাকে, সেটার ওয়েভ ফাংশন সবসময় একটা সুপারপজিশন হয় অফ প্লেন ওয়েভ, একটা ওয়েভ প্যাকেট হয়। আচ্ছা, তার সত্ত্বেও প্লেন ওয়েভ গুলো কিন্তু দে ক্যান অ্যাক্ট অ্যাজ এ বেসিস। এই যে প্লেন ওয়েভের সুপারপজিশন করেই তো আমি অ্যাকচুয়াল ওয়েভ প্যাকেটটা পেলাম। তো প্লেন ওয়েভ গুলোকে বেসিস হিসেবে ব্যবহার করলাম, বিভিন্ন প্লেন ওয়েভকে একটা সংখ্যা দিয়ে ভিন্ন ভিন্ন সংখ্যা দ্বারা গুণ দিয়ে ইন্টিগ্রেট করে ফেললাম, এই ভিন্ন ভিন্ন সংখ্যাগুলো এই সাই টিল্ডা থেকে পেলাম। তার মানে প্লেন ওয়েভগুলোকে বেসিস ধরলাম, সেই বেসিস ধরেই তো সাই এক্স জিরোকে প্রকাশ করা হলো। ওকে, ওকে, এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। এখন এটা এটা বাইরে চলে গেল, আর সাই অফ এক্স এট টাইম জিরো তো আমি নর্মালাইজ করেই রেখেছি আগে, 1/π ডেল্টা স্কয়ার 1/4, আর এই জিনিসটা এটা সাই থেকে আসলো e to the power I p naught x by h cut minus x square by 2 delta square, এটা সাই। আর e to the power minus I px, তো এখানে একটা h cut লাগবে, I px by h cut, ওকে, minus I px by h cut এখানে দিলাম। এটা আসছে ওই ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা থেকে, আর এটা আসছে সাই এর ফর্মুলা থেকে, সাই এক্স জিরো থেকে আসছে। আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করে সাই এক্স থেকে সাই টিল্ডা পি তে যাচ্ছি, মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে যাচ্ছি। তাহলে এই সবগুলো এক্সপোনেন্ট একবারে যদি লেখো, এই দুটো একসঙ্গে করে লিখলে হয় মাইনাস আই পি মাইনাস পি নট এক্স বাই এইচ কাট। ওকে, তাহলে এটা তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এটা e to the power minus ax square plus or minus I kx dx, এটা হবে পাই বাই a to the power half e to the power minus k square minus k square by 4a। এখানে তাই আছে। আমার এখানে এটা কত, আমার এখানে a কি নেব, নেব 1/2 ডেল্টা স্কয়ার, আর k কি নেব, k নেব p minus p নট ডিভাইড বাই h কাট। আমি এই স্ট্যান্ডার্ড ফর্মুলা যদি এখানে খাটাতে চাই, আমি আমার ক্ষেত্রে আমি ধরে নেব a ইকুয়াল টু 1/2 ডেল্টা স্কয়ার, আর প্লাস মাইনাস আমার এখানে মাইনাস আছে i, x এর কোএফিশিয়েন্ট, x এর কোএফিশিয়েন্ট কি p মাইনাস p নট বাই h কাট। তাহলে এখানে দেব p মাইনাস p নট স্কয়ার ডিভাইড বাই h কাট স্কয়ার 4 টাইমস a হবে আবার 1/2 ডেল্টা স্কয়ার। তার মানে এটা পাচ্ছি, ওই যে এটা পেয়ে যাচ্ছি। এটাকে একটু সিম্পলিফাইড করে রাখো, এটা পাবে। তাহলে তুমি এটা পাচ্ছ সাই টিল্ডা অফ পি এট টাইম জিরো, এটা হচ্ছে পার্টিকেলটার ফাংশন মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে।
অনেক বইতে বলবে মোমেন্টাম স্পেসে পার্টিকেলটার ওয়েভ ফাংশন এত, তখন তোমার সন্দেহ হবে হিলবার্ট স্পেসের নাম কি মোমেন্টাম স্পেস? না, ওটা হিলবার্ট স্পেসের নাম মোমেন্টাম স্পেস না। এই সমস্ত লুজ কথাবার্তা খুব কমন, সবাই বলে, বইতে থাকে, সেমিনারে সবাই বলে, পেপারে লেখে, এগুলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ওকে, সবাই ব্যবহার করে, বহুল প্রচারে ব্যবহার এটা কারেক্ট হয়ে গেছে। এটা পেলাম, দেখো এটাও গাউসিয়ান হয়েছে। psi tilde p naught is the Gaussian function. psi tilde মড করার আগে এটা গাউস ফাংশন। ওকে, গাউসিয়ান ফাংশন অফ পি। আর এই ডেল্টা স্কোয়ারকে আমি ইচ্ছে করলে নিচেও লিখতে পারতাম, 2h কাট স্কোয়ার বাই ডেল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে। ওকে, এখানে আসলে এটা করা যেত। এটা হচ্ছে নর্মালাইজেশন ফ্যাক্টর, ডেল্টা পাই h কাট স্কোয়ার ডেল্টা স্কোয়ার রেজ টু 1/4। এগুলো সিম্পলিফাই করে আসবে, এগুলো তোমরা নিজেরা করে দেখবে। তাহলে মোমেন্টাম প্রবাবিলিটি ডেন্সিটি করো। মোমেন্টাম প্রবাবিলিটি ডেন্সিটি কিভাবে করে? যেভাবে পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি করেছো সে একইভাবে মোমেন্টাম প্রবাবিলিটি করতে হবে। এটার মড স্কোয়ার করলেই মোমেন্টাম প্রবাবিলিটি ডেন্সিটি হয়ে যাবে। psi tilde p naught momentum স্পেসের ওয়েভ, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন ওয়েভ ফাংশন এট টাইম 0, কমার পরে টাইম, এটা খেয়াল রাখতে হবে। টাইম 0তে হচ্ছে সব ব্যাপার, ওয়েভ ফাংশন নিয়ে ম্যানিপুলেট করছে। এটা মড স্কোয়ার করো। এটা মড স্কোয়ার করা মানে কি? এটাকে কমপ্লেক্স কনজুগেট দিয়ে ইয়ে করো। এটা কিন্তু রিয়েল এসছে, এটা কিন্তু রিয়েল এসছে, এখানে আর কোনো ইয়ে নাই, কমপ্লেক্স নাই, আই নাই। তাহলে এটাকে সরাসরি স্কোয়ার করলেই চলবে। মড স্কোয়ার করা আর সরাসরি স্কোয়ার করা একই কথা। কারণ এখানে এই ফর্মুলায়, সাই টিল্ডার ফর্মুলায় কোনো জায়গায় আই নেই। কোনো জায়গায় যদি আই থাকতো তাহলে মড স্কোয়ার আর সরাসরি স্কোয়ার এক না। মড স্কোয়ার মানে হচ্ছে সেই ফাংশনটা গুণ সেই ফাংশনটার কমপ্লেক্স কনজুগেট। কোনো জায়গায় আই না থাকলে কমপ্লেক্স কনজুগেট আর ফাংশনটা একই। সরাসরি স্কোয়ার করা আর মড স্কোয়ার করা একই হবে তখন, এক্ষেত্রে একই হচ্ছে। সরাসরি স্কোয়ার করো ডেল্টা স্কোয়ার, এখানে স্কোয়ার করলে হাফ হবে, এখানে স্কোয়ার করলে এই 2টা উঠে যাবে। এখানে ডেল্টা স্কোয়ার উপরে লিখেছি, ইচ্ছে করলে ডেল্টা স্কোয়ার আমি h কাট স্কোয়ার নিচে লিখতে পারতাম, h কাট স্কোয়ার ডিভাইড বাই ডেল্টা স্কোয়ার। এটাকে একটু সিম্পলিফাই করে আমি পেয়ে গেলাম এটা মোমেন্টাম প্রবাবিলিটি ডেন্সিটি। What is the physical meaning in words? What is the physical meaning of momentum probability density P, psi tilde P square? It is the probability per unit momentum. Probability data. So it is the probability per unit momentum. Per unit momentum বলে এটা ডেন্সিটি হয়েছে। Probability per unit momentum, কার probability? Probability per unit momentum of finding the particle in a small momentum range around P. P কে কেন্দ্র করে কিংবা P কে বাঁয়ে রেখে কিংবা P কে ডানে রেখে P এর আশেপাশে মানে in a small region, সেই স্মল রিজিয়নে P থাকতে হবে। ওই স্মল রিজিয়নের মাঝখানে আছে না কমের দিকে আছে, ডান দিকে আছে না বাঁ দিকে আছে, ডাজন্ট ম্যাটার। ওকে, আমরা সাধারণত লিখে স্মল রিজিয়নের প্রথমেই মোমেন্টামটা আছে, প্রথম দ্বিতীয়, বুঝতে পারছো? এগুলো কথার কথা বলে, স্মল রিজিয়নের প্রথমেই, মাঝখানে, ডানে, এগুলো মানে কি? এই কথাগুলো একটু ভাষা কথা, কিন্তু এগুলো মানে কি? এই মোমেন্টাম একটা স্মল রিজিয়ন নাও, এটা স্মল, এটার উইডথ হচ্ছে ডিপি। What is the probability per unit momentum that particle would have a momentum P in a small range dP? আমি মোমেন্টাম, পার্টিকেল মোমেন্টাম এখানে থাকার
প্রবাবিলিটি পার ইউনিট ডিস্টেন্স, অথবা এইখানে থাকার, এইখানে সবই তো একই জিনিস, কারণ ডিপি তো টেন্স টু জিরো। তো এটাকে যে বাঁ দিকেরটা পয়েন্টটাকে যদি বলি পি, ডান দিকের পয়েন্টটাকে যদি বলি পি প্লাস ডিপি বলতে পারি, অথবা মাঝখানের পয়েন্টকে যদি বলতাম পি, বাঁ দিকের পয়েন্টকে বলতাম মাইনাস পি মাইনাস ডিপি বাই টু, ডান দিকের পয়েন্টটাকে বলতাম পি প্লাস ডিপি বাই টু। ডিপি তো টেন্স টু জিরো হবে, সুতরাং সুতরাং এই পিটা ওই রেঞ্জ, ওই ক্ষুদ্র রেঞ্জের মাঝখানে আছে কি ডানে আছে কি বাঁয়ে আছে ডাজন্ট ম্যাটার, ওই রেঞ্জের ভিতরে থাকলেই হলো। আমার অঙ্কের সুবিধার্থে আমি ধরে নেই সবসময় বাঁয়ে আছে। ওকে, তার মানে দেখো আমি যদি একটা বড় রেঞ্জ তোমাকে দেই, P1 থেকে P2, এর মধ্যে মোমেন্টাম পাওয়ার সম্ভাবনা কত? তুমি কিভাবে করবে? এই পুরো রেঞ্জকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে নেবে, ক্ষুদ্র ভাগ ভাগে ভাগ করে নিলাম। ওকে, তারপরে ধরো P1 না বলে P0 টু PN, P0, তাহলে প্রতিটা ভাগে হচ্ছে ডিপি 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 করে। প্রথম ভাগের প্রথম সাব ইন্টারভ্যালের শুরুতেই মোমেন্টাম P0, দ্বিতীয় সাব ইন্টারভ্যালের শুরুতে মোমেন্টাম P1, তৃতীয় সাব ইন্টারভ্যালের শুরুতে মোমেন্টাম P2, তারপর মোমেন্টাম বৃদ্ধি পেয়ে হলো P3। ওকে, তারপরে আমি তাহলে কি করব? P0 ডিপি যোগ P1 ডিপি যোগ P2 ডিপি, এই করে 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 সবগুলো সাব ইন্টারভ্যাল কভার করে আমি টোটাল মোমেন্টাম, টোটাল প্রবাবিলিটি পেয়ে যাব P0 থেকে PN থাকার সম্ভাবনা কত। তার মানে আমাকে এটা মানে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট করব ফ্রম P0 টু PN। ওকে, এটা হচ্ছে পজিশন প্রবলেম। এটা যদি গ্রাফ করো এটা গাউসিয়ান হবে। এই মোমেন্টাম স্পেস, এখন বলতে পারো মোমেন্টাম স্পেসে গ্রাফ যখন আঁকছি মোমেন্টাম স্পেস, ওকে, ইউক্লিডিয়ান স্পেস করেছি আমি আবার। ওকে, কিন্তু এই ক্ষেত্রে আমার ইয়েগুলো অ্যাক্সিস গুলো হচ্ছে পজিশন না, এক্স ওয়াই জেড না, অ্যাক্সিস গুলো হচ্ছে মোমেন্টাম। এটা আসলে এটা পিএক্স, পিওয়াই পিজেড, পিওয়াই পিজেড আমি দেখছি না, কারণ একটাই মোমেন্টামের একটাই কম্পোনেন্ট, কারণ পজিশন একটাই কম্পোনেন্ট ছিল, প্রতিটা পজিশনের কম্পোনেন্টের জন্য একটা করে মোমেন্টাম কম্পোনেন্ট থাকে এক্স। তাহলে এটা ওয়ান ডাইমেনশনাল স্পেসে, মোমেন্টাম ওয়ান ডাইমেনশনাল স্পেসে এটাই হচ্ছে মোমেন্টাম প্রবাবিলিটি ডেন্সিটি গাউসিয়ান ফাংশন। এটা একটা সিমেট্রিক ফাংশন, সেন্টার্ড। এটা সেন্টারটা কোথায়? এই ফাংশনটা মান গ্রহণ করে পি এর কোন মানের জন্য, পি এর কোন মানের জন্য এই পুরো ফাংশনটা ডান দিকে যেটা আছে এই ফাংশনটা ম্যাক্সিমাম মান গ্রহণ করবে। কত? কত হলে পি যদি P0 হয় তখন এই ফাংশন মান হবে ম্যাক্সিমাম। সেই ম্যাক্সিমাম মানটা কত? P equal to P0 হলে এটা 0, পুরো এক্সপোনেনশিয়াল ফাংশন 1, সেই ম্যাক্সিমাম মান হচ্ছে ডেল্টা ওভার পাই হাফ এইচ কাট। পি যদি P0 থেকে বাড়ে কিংবা P0 থেকে কমে, এটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর আস্তে আস্তে কমতে থাকবে, ওভারঅল ফাংশনের মান কমতে থাকবে। এক পর্যায়ে পি যখন P0 থেকে বহু দূরে চলে যাবে তখন এটা টেন্স টু, এটা ছোট হতে হতে আস্তে আস্তে জিরোতে মিলিয়ে যাবে। আমি যদি গ্রাফটা আঁকি ভার্সেস পি, এই রূপ হবে। It's a Gaussian function, symmetric function centered at point P0. P0 এ হাইস্ট মানটা গ্রহণ করে। তাহলে বলো এই গ্রাফ দেখে এখন বলো what is the expectation value of momentum? P0 P0 টাই P0 থেকে সামান্য বেশি কিছু বেশি মোমেন্টাম নিয়ে একটা উত্তর পাওয়া, মানে যার প্রবাবিলিটি একই পরিমাণ মোমেন্টাম মান যদি সমপরিমাণ কম হয় P0 থেকে, সেই কম মানটা পাওয়ার প্রবাবিলিটি একই।
ফলে যখন অ্যাভারেজ করব, পি এর মান যখন এর চাইতে বেশি হবে সেটার প্রবাবিলিটি আর পি এর মান যখন সমপরিমাণ কম হবে, দুটো প্রবাবিলিটি সমান, তার দুটো অ্যাড করে অ্যাভারেজ করলে এটার জন্য 0 হয়ে যাবে, দুটোর জন্য পি নট হয়ে যাবে। ওকে, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে পি নট, এক্সপেকটেশন ভ্যালু পি ইজ পি নট। আবার এখন তুমি ডেল্টা পি স্কয়ার করো এক্স্যাক্টলি আগের মতো। ডেল্টা পি স্কয়ার মানে হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ পি অপারেটর মাইনাস এক্সপেকটেশন অফ পি টাইমস আইডেন্টিটি অপারেটর স্কয়ার। এটা সিম্পলিফাই করলে হয় এক্সপেকটেশন অফ পি, আচ্ছা আমি এভাবে পুরোটা স্কয়ার রেখে দিচ্ছি। আমি তাহলে যেহেতু আমি এটা ওইভাবে করতে পারতাম, আলাদা করে ফেলতে পারতাম। এটা পি স্কয়ার এক্সপেকটেশন অফ পি স্কয়ার বিয়োগ এক্সপেকটেশন অফ পি স্কয়ার। আমি এটা আলাদা করিনি, আমি পি মাইনাস এটা রেখেছি। এক্সপেকটেশন অফ পি তো পি নট, ওই কনস্ট্যান্টটা বসিয়ে দিয়েছি। তাহলে পি মাইনাস এক্সপেকটেশন অফ পি নট, এক্সপেকটেশন অফ পি নট টাইমস আইডেন্টিটি। আর পি এগুলো মোমেন্টাম স্পেস। মোমেন্টাম স্পেসে অথবা মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে পিটা হচ্ছে পি অপারেটর হচ্ছে নাম্বার পি। মোমেন্টাম আমি ওয়েভ ফাংশন করছি কিন্তু মোমেন্টাম নিয়ে, মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে, কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন না। আমি যদি এখানে এক্স লিখতাম অবশ্য তখন আমি সাই টিলটা দিতাম না, শুধু সাই এক্স নট লিখতাম। এক্স লিখলে কিন্তু এখানে এটা লিখতে পারতাম না, এখানে পি অপারেটরের পরিবর্তে লিখতে হতো মাইনাস আই স্কয়ার ডি বাই ডিএক্স। এখন পি অপারেটরের জন্য জাস্ট পি লিখে ফেলেছি কারণ আমি মোমেন্টাম স্পেসে আছি। তাহলে মাঝখানে হলো পি মাইনাস পি নট স্কয়ার, ডান দিকে সাই টিলডা, বাঁ দিকে সাই টিলডা স্টার। তার মানে পি মাইনাস পি নট স্কয়ার সাই টিলডা মড স্কয়ার। এটা করো, এটা তো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল করলে হবে ডেল্টা পি স্কয়ার হবে এইচ স্কয়ার স্কয়ার বাই 2 ডেল্টা স্কয়ার। ওকে, তাহলে ডেল্টা পি কত হবে? এইচ কাট বাই √2 ডেল্টা। এটা তোমার খেয়াল রাখতে হবে। যেমন ধরো আমি তো আনসার্টেনটি পেয়ে গেলাম, আচ্ছা এটা ঠিক আছে আমি বলি, এখন আনসার এটা একটু পরে বলবো। এখন তুমি যেহেতু ডেল্টা এক্স পেয়েছো ডেল্টা বাই √2 আর ডেল্টা পি পেয়েছো এইচ কাট বাই √2 ডেল্টা, এটা গুণ দাও, গুণ দিয়ে দেখো সমান সমান হচ্ছে এইচ কাট বাই 2। দ্যাট ইজ দ্য আনসার্টেনটি প্রোডাক্ট ইজ মিনিমাম। এখন একটা জিনিস এটা মনে রাখে, অনেকে এটা মনে, যেমন ধরো আনসার্টেনটি নেক্সট যখন ক্যালকুলেট করেছি, ওকে, আমার এই গ্রাফ দেখেই ক্যালকুলেট করা যাবে। এই যে পজিশন প্রবাবিলিটি গ্রাফ কত, এটা ছিল তো পজিশন প্রবাবিলিটি, তো আমার আছে এটা বাদ দিয়ে দাও, এটা এই ডেল্টার উপর ডিপেন্ড করবে আনসার্টেনটি কত। এটা গাউসিয়ান এক্স স্কয়ার বাই ডেল্টা স্কয়ার। এরকম যদি থাকে এক্স স্কয়ার বাই ডেল্টা স্কয়ার, তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ইজ 0, কারণ এটা এক্স মাইনাস 0 স্কয়ার, এক্স ইকুয়াল টু 0 তে এটা ম্যাক্সিমাম, ফলে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ইজ 0, ওটা ঠিক আছে। এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স ইজ 0, আনসার্টেনটি কত? এক্স স্কয়ার বাই ডেল্টা স্কয়ার যদি থাকে আনসার্টেনটি হবে ডেল্টা বাই √2, আনসার্টেনটি হবে ডেল্টা বাই √2। আনসার্টেনটি তাই দাঁড়িয়েছে, ক্যালকুলেট করার পরে আনসার দাঁড়িয়েছে ডেল্টা বাই √2। আনসার্টেনটি স্কয়ার হবে ডেল্টা স্কয়ার বাই 2, আনসার্টেনটি হবে ডেল্টা বাই √2। আর মোমেন্টামের বেলায় যে ছিল মোমেন্টাম প্রবাবিলিটি ডেন্সিটি পি মাইনাস পি নট স্কয়ার, এটা শুধু বলছে যে এই গ্রাফটা, এই ফাংশনটা ম্যাক্সিমাম মান গ্রহণ করবে যখন পি ইকুয়াল টু পি নট। দিস প্যাকেট, ওয়েভ প্যাকেট ইন মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, মোমেন্টাম রিপ্রেজেন্টেশন এই প্যাকেটটা সেন্টার্ড অ্যারাউন্ড পি নট। তার মানে এক্সপেকটেশন ভ্যালু অফ পি ইজ পি নট, সেটা আছে, কিন্তু আনসার্টেনটি কত? এই ডেল্টা স্কয়ারকে যে নিচে নিয়ে আসো, 2 এইচ কাট স্কয়ার ডেল্টা স্কয়ার। ওকে, তো নিচে যেটা আছে, নিচে যেটা থাকবে পি মাইনাস পি নট স্কয়ারের নিচে যেটা থাকবে
ওটার স্কোয়ার রুট ডিভাইড বাই √2, এটাই হবে আনসার্টেনটি। তাই তো হয়েছে। ওকে, এই যে সরি, এইটা দেখতে হবে। এইটা কি আছে নিচে, কি হলো নিচে যেটা আছে বলো সেটা h কাট স্কোয়ার বাই ডেল্টা স্কোয়ার। তার আনসারটি কত হবে? নিচে যেটা আছে ওটা স্কোয়ার রুট করে নাও, h কাট বাই ডেল্টা ডিভাইড বাই √2। সেটা পজিশনের বেলায় কি ছিল? পজিশনের বেলায় এখানে x স্কোয়ার ডিভাইড বাই ডেল্টা স্কোয়ার। তো নিচে যেটা আছে সেটা স্কোয়ার রুট হচ্ছে ডেল্টা ডিভাইড বাই √2, ওইভাবে আসে আর কি। অনেকে এটা খেয়াল রাখে। তাহলে তাহলে বলো দেখি, একটা উত্তর দাও। Position probability density at any time is equal to some constant c e to the power minus x naught squared by sigma squared. বলো expectation value of x কত? x0 স্যার। expectation value x naught, uncertainty কত? x এর uncertainty কত? সিগমা বাই √2। সিগমা বাই √2। ওই নিচে যেটা আছে সিগমা স্কোয়ার, ওটার স্কোয়ার রুট ডিভাইড বাই √2। সিগমার ইউনিট কত? সিগমার ইউনিট কত? স্যার লেন্থ। লেন্থ, অবশ্যই অবশ্যই। আনসার্টেনটি যে সিগমার প্রপোর্শন হয়, সিগমা মাস্ট বি লেন্থ। মিটার, ইউনিট মানে মিটার, যদি অথবা ফেমটোমিটার অথবা অ্যাংস্ট্রম, যেটাই ব্যবহার করো না কেন। ওকে, এখন আমি পরবর্তী একটা সময় যেতে চাই। সাই xt আমাকে এট টাইম 0 তো ওয়েভ ফাংশনটা দেওয়া আছে। এই ওয়েভ ফাংশনকে আমরা অনেক সময় ওয়েভ প্যাকেটও বলে থাকি। একটা ফ্রি পার্টিকেলের ওয়েভ ফাংশন এমন হলো যে সেই ওয়েভ ফাংশন ইজ দ্য সুপারপজিশন অফ মেনি প্লেন ওয়েভস, ফলে সে পার্টিকেলটার পজিশন আনসার্টেনটি ইনফিনিটি না হয়ে ফাইনাইট হলো, লোকালাইজড হলো। A localized particle wave function for a localized free particle is a superposition of many plane waves. It is also called a packet, right? Psi x0 or wave packet at 0, or this is wave packet at time t. Wave packet at time 0 যদি আমি জানি, wave function at time 0 যদি আমি জানি, I can find the wave function at a later time t, কারণ আমি প্রপাগেটর তো জানি, ফ্রি পার্টিকেলের প্রপাগেটর u তো আমি জানি। প্রপাগেটর ব্যবহার করেই আমি I can get the wave function at any position x at a time t if I know the wave function for all positions at time 0. I know the wave function for all x prime, all positions at time 0. সেই যে ইন্টিগ্রেশন করতে পারছি ওভার x prime, এটাকে আমি ওই প্রপাগেটর দিয়ে ইয়ে করব, মাল্টিপ্লাই করে দেব x prime 0 আর xt। এটা পার্টিকেলটা at time 0 x prime থাকার যদি একটা সার্টেন সম্ভাবনা থাকে, this would give me the probability amplitude that the particle would be found at x at time t. এখন probability amplitude of finding the particle at x at time t depends upon all x prime. x prime উপর ইন্টিগ্রেশন করতে হবে, কারণ প্রতিটা x prime এর জন্য, প্রতিটা পজিশনের জন্য at time 0, what is the probability amplitude of finding the, আমাকে প্রথমে জানতে হবে কি at time 0 প্রতিটা x prime এ প্রতিটা পজিশনের জন্য probability amplitude জানতে হবে। তারপর জানতে হবে ওই পজিশন যদি টাইম 0 তে থাকে, অন্য একটা পজিশনের টাইম টি তে থাকার সম্ভাবনা কত, এটা জানতে হবে। দুটো গুণ দিয়ে আমাকে বের করে ফেলতে হবে পার্টিকেল যদি এক্স প্রাইম এর লোকেশনে থাকে, এই ইন্টিগ্রেন্ট হচ্ছে, পার্টিকেলটা যদি এক্স প্রাইম লোকেশনে থাকে তাহলে at time 0 what is the probability amplitude
of finding the particle at x at time t. এভাবে যাই হোক, এটা একটা ম্যাথমেটিক্যাল সংজ্ঞা। আমরা জানি প্রবাবিলিটি প্রপাগেটর যদি আমি জানি আর ওয়েভ ফাংশন যদি জানি at the earlier time, I can work out the wave function at a later time. এই প্রপাগেটর একটা ফর্মুলা আমি করেছি, এটা হচ্ছে প্রপাগেটরের ফর্মুলা ফর এ প্লেন ফর এ ফ্রি পার্টিকেল। ফর এ ফ্রি পার্টিকেল এটা হচ্ছে প্রপাগেটর। আর ওয়েভ ফাংশন as a function of x prime at time 0 আমার দেওয়া আছে নরমালাইজ, এটা নরমালাইজড ওয়েভ ফাংশন, নরমালাইজেশন আমি করে নিয়েছি। এটা হচ্ছে ওয়েভ ফাংশন অফ দ্য পার্টিকেল at time 0 as a function of x prime। আমি x prime করব, x এর উপর ইন্টিগ্রেট করছি না, x টা ফিক্সড। এখন যত কনস্ট্যান্ট আছে বাইরে নিয়ে আসো, এই এক্সপোনেন্ট গুলো একসঙ্গে লেখো। আমি বলতে চাই এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। একটু কঠিন হবে, অ্যালজেব্রা একটু কমপ্লিকেটেড হবে, এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। ওই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ব্যবহার করে এটাও করা যাবে। এই যে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ব্যবহার করে না, এইটা এই স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল ব্যবহার করে এই আমার এই ইন্টিগ্রেশনটাও করে ফেলা যাবে। এই ইন্টিগ্রেশন যদি আমি করতে সক্ষম হই, তার মানে আমার সাই একটা লেটার ইনস্ট্যান্ট কত, এটা করলে তো ফাংশন অফ এক্স হবে, এটা এক্স এর জন্য আমি সাই কত পেয়ে যাবো এট টাইম টি। তাহলে আমি ওয়েভ ফাংশন পেলাম এট টাইম টি। আমাকে এই ইন্টিগ্রেশনটা করতে হবে শুধু। এটাও করা যাবে কারণ আই ক্যান কাস্ট ইট ইন দ্য ফর্ম অফ দ্যাট স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল। একটু অ্যালজেব্রা একটু ইয়ে হবে। আমি গত রাতে বসে বসে করছিলাম, আমার 5-6 পাতা লেগেছে এটা করতে, কিন্তু এটা এটা করবে তোমরা, করে তুমি এটা পাবে। The integral is shown done in the appendix. আমি দেখলাম যে অ্যাপেন্ডিক্স আমার করা নেই, যেহেতু করা নেই আমি গতকাল করলাম এবং একই উত্তর পেয়েছি, তাহলে এটা হয়। This is the wave function at time t. এখানে একটা ফ্যাক্টর বের হয়, এটা t ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, raised to the power -12। আর দেখো দুটো এক্সপোনেনশিয়াল প্রোডাক্ট থাকে, একটা i থাকে, i p naught by x cut x minus p naught t by 2m। আরেকটাতে কোনো i থাকে না, i থাকে এখানে আছে, আরেকটা হবে x minus p naught t by m। তোমার মত না হতে পারে ভুল, এখানে 2m হলে এখানে 2m না, এখানে m p naught square over 2 delta times 1 plus i h cut tm delta square, এটা পাবে। এই ফর্মে এসছে কারণ যে বই থেকে আমি টুকেছিলাম সেই এই ফর্মে। তুমি যে এই ফর্মে রাখবে সাইটাকে নাও রাখতে পারো, তুমি অন্যভাবে সাজাতে পারো আর কি, এই ফর্মে আসবে। আমি এই ফর্মে করেছি গত রাতে বসে বসে, আমার করতে লেগেছে 1 ঘন্টা মতো লেগেছে, কারণ ভুল ভ্রান্তি করি। ভুল হলে 1 ঘন্টা লাগবে, ভুল না হলে এটা হাফ অ্যান আওয়ারে করতে পারবে। আমার করা আছে খাতায়, আমার রাফ খাতা, আমি ওটাকে তোমরা যদি না পারো এই ইন্টিগ্রেশনটা করতে, তোমরা না পারলে আমি ধরো মোবাইলে স্ক্যান করে তোমাদের আমি পাঠিয়ে দিতে পারবো, যদি দরকার হয়। তোমাদের দরকার হবে না আশা করি। ওকে, ইন্টিগ্রেশনটা করে ফেলো, করে সাই অফ এক্স টি এই ফর্মে নিয়ে আসো। ওকে, এই ফর্মে আমি নিয়ে আসলাম। এখন পজিশন প্রবাবিলিটি ডেনসিটি করো, সাই স্টার সাই। আচ্ছা, সাই স্টার সাই এটা করার জন্য ধরো এই জিনিসটা একটা আমার সুবিধার জন্য সাই স্টার সাই ক্যালকুলেট করা কিন্তু চারটেখানি কথা নাই এখানে। দেখো এই জিনিসটা যেটা আছে এখানে একটা আই আছে, ঠিক আছে, এই আইটা হচ্ছে ওভারঅল, এটা ওভারঅল মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর। এই এক্সপোনেন্ট এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা সাই এর 2 নম্বর ফ্যাক্টর, এটা তৃতীয় ফ্যাক্টর, এটা প্রথম ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টরগুলোর গুণ হয়। দ্বিতীয় ফ্যাক্টরটা ইজ অ্যান এক্সপোনেনশিয়াল ফাংশন, আই আছে, এটা একটা অসিলেটরি ফাংশন আই এর জন্য। আই ইজ অ্যান ওভারঅল মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর, একটা ফেজ ফ্যাক্টরের মতো হলো, তাই না?
এটা ফেজ ফ্যাক্টর ই টু দ্য পাওয়ার আই ফাই, ফাইটা হচ্ছে পুরোটা, আই বাদ দিয়ে যেটা সেটা ফাই, সেটা রিয়েল আই ফাই। ওকে, এটার কমপ্লেক্স কনজুগেট করলে কি হবে, জাস্ট আই এর পরিবর্তে মাইনাস আই করে দেবে, মাইনাস আই ফাই। তাহলে যখন গুণ দেবে সাই স্টার সাই ই টু দ্য পাওয়ার আই ফাই ই টু দ্য পাওয়ার মাইনাস আই ফাই, দুটো মিলে 1 হয়ে যাবে। এটা খুব সোজা। এখানে আইটা কিন্তু যেটা আছে সেটা কিন্তু ওভারঅল এক্সপোনেন্টের ওভারঅল মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর না। এই আইটা, এই আইটা ডিনোমিনেটরের দুটো ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টরের মধ্যে আই আছে, এক দ্বিতীয় ফ্যাক্টরটা দ্বিতীয় টার্মে। সাই এর যে 3 নম্বর ফ্যাক্টর আছে, সেই 3 নম্বর ফ্যাক্টরের এক্সপোনেনশিয়াল ফাংশনের এক্সপোনেন্টের ডিনোমিনেটরের যে দ্বিতীয় ফ্যাক্টরটা আছে, সেই দ্বিতীয় ফ্যাক্টরের যে দ্বিতীয় টার্মটা আছে সেখানে মাত্র শুধু আই। ইটস নট এন ওভারঅল মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর। এখানে থাকতে খুব সুবিধা ছিল, আই কে মাইনাস আই করে দেবো, তারপরে দুটা মিলে 1 হবে। সেটা হবে না, সেটা হবে না বলে আমি এখন এটা সুবিধার্থে আমি বললাম যে 1 প্লাস আই এইচ কার টি এম ডেল্টা স্কয়ার, এটা একটা নাম দেই আলফা। আলফা ইকুয়াল টু, আলফা ইজ এ কমপ্লেক্স নাম্বার, 1 প্লাস আই এইচ কার টি ওভার এম ডেল্টা স্কয়ার। তাহলে এখন এটা সাই স্টার সাই করো, সাই মড স্কয়ার করো। এটা তো ধরো এই দ্বিতীয় ফ্যাক্টর উঠে যাবে, তো বললাম এটা করলে মাইনাস হবে ই টু দ্য পাওয়ার আই ফাই ই টু দ্য পাওয়ার মাইনাস আই ফাই মিলে 1। এইখানে করতে কি করতে হবে, এইটা গুণ এখানে আই স্টার, এখানে আছে তো আই স্টার করতে হবে, আই স্টার ইকুয়াল টু মাইনাস আই, আই স্টার ইকুয়াল টু মাইনাস আই। অথবা তাহলে এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, পাই হাফ, ওকে, পাই হাফ মাইনাস হাফ স্কোয়ার করো, করলে পাই হাফ তো রিয়াল, স্কোয়ার করলে নিচে পাই হাফ হবে। এটা কি, এটা তো একটা কমপ্লেক্স নাম্বার, এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস স্কোয়ার করতে হবে, কারণ আমার সাই স্কোয়ার করতে হবে, তো সাই মড স্কোয়ার করতে হবে। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বার আছে ডেল্টা প্লাস আই এইচ কা টি বাই ডেল্টা, এটা একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারটা রিয়েল পার্ট আছে ডেল্টা, একটা ইমাজিনারি পার্ট আছে এইচ কা টি বাই ডেল্টা। ওই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস স্কোয়ার করতে হবে। ওকে, কি হবে, জেড স্কয়ার যেমন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা হবে ডেল্টা স্কোয়ার। একটা কমপ্লেক্স নাম্বার যদি লেখো এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই, তাহলে ওই কমপ্লেক্স নাম্বারটা মডুলাস কত, এক্স স্কোয়ার প্লাস মডুলাস স্কোয়ার কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? মডুলাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই কমপ্লেক্স নাম্বারটা ফেজও থাকে, ফেজের যদি আবার স্কোয়ার করি, কমপ্লেক্স কনজুগেট করি, 0 হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে। তাহলে এটা হবে এই যে ডেল্টা প্লাস আই এইচ কার টি বাই ডেল্টা, এটার মডুলাস হচ্ছে ডেল্টা স্কোয়ার প্লাস এইচ কার স্কোয়ার টি স্কোয়ার ডেল্টা স্কোয়ার। এই পুরোটার আবার একটা হাফ আছে, এই হাফটাই, এই হাফটা এনে আমি এখানে স্কোয়ার রুট করতে পারতাম, কিন্তু সেটা করিনি আর কি। ওকে, ডেল্টা মড স্কোয়ার করবে তো তুমি এটা ভুল করতে, এভাবে ভুল করতে পারো, এটা স্কোয়ার করলে এখানে হাফ তুলে দিলে তো হয়ে যাবে না, এখানে হাফ তুলে দিলে হবে না। ওকে, এখানে হাফ তুলে দিয়ে -1 করে দিলে হবে, স্কোয়ার করে তো -1 হবে, রাইট? তা করলে হবে না, কারণ এখানে তো কমপ্লেক্স আছে। ওকে, তাহলে এটা হবে ডেল্টা স্কোয়ার প্লাস এইচ কাট স্কোয়ার ডেল্টা স্কোয়ার বাই ডেল্টা স্কোয়ার রেজড টু দ্য পাওয়ার হাফ। এটা নিচে নিয়ে গেছি, মাইনাস হাফটা নিচে নিয়ে গেছি। এখানে যে ফেজ আছে, ফেজ ফ্যাক্টরটা, ওটার মডুলাস স্কোয়ার করলে 1 হবে, তাহলে এখানে আর ফেজ ফ্যাক্টর আসলো না। আর এইখানে কি হবে,
এখানে যদি কমপ্লেক্স কনজুগেট করি এখানে হয়ে যাবে আলফা স্টার, আগে ছিল আলফা গুণ এটার কমপ্লেক্স কনজুগেট, তাহলে আলফা স্টার গুণ দিলে এক্সপোনেন্ট দুটো ফ্যাক্টর যোগ হবে, তাহলে এখানে কি হবে এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর, এটা তো কমন নাও, কমন 1 বাই আলফা যোগ 1 বাই আলফা স্টার। এটা কিন্তু করে দেখবে, করে এগুলা পারো কিনা দেখবে। এটাকে সিম্পলিফাই করো, 1 বাই আলফা 1 বাই আলফা স্টার, এটা হচ্ছে আলফা প্লাস আলফা স্টার আলফা আলফা স্টার, আলফা আলফা স্টার তো হচ্ছে আলফা মড স্কোয়ার, আলফা তো নিচে এটা, তাহলে আলফা মড স্কোয়ার কত 1 স্কোয়ার যোগ h স্কোয়ার t স্কোয়ার m স্কোয়ার ডেল্টা 4, এটা আলফা মড স্কোয়ার টুয়াইস the real part of alpha, alpha দিকে real part কত 1, so real part of alpha is 1, so 2, so 2 over 1 plus h square square t square m square delta 4, এটা তাহলে সব এখন বসাও, বসিয়ে দিয়ে psi xt squared mod squared এই দাঁড়ালো 1 by pi half del square h square t square del square half, okay, exponential of this function x naught x minus p naught t by m squared over delta square eta, okay, এটা কিন্তু তাহলে দেখো পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি at time t, at time t0 probability density কোন জায়গায় সেন্টার্ড ছিল, at x equal to 0 তে সেন্টার্ড ছিল। এখন এই গ্রাফটার এই ওয়েভ প্যাকেটের সেন্টারটা কোথায়, at time 0 ওয়েভ প্যাকেটের সেন্টারটা ছিল অরিজিনে, t সেকেন্ড পরে গিয়ে when the time is t ওয়েভ প্যাকেটের সেন্টারটা কোথায় আসলো, এই 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 ফর্মুলা দেখে বলো ওয়েভ প্যাকেটের সেন্টারটা কোথায়, স্যার p naught t x by এর কোন m, মানে, রাইট, when x equal to যখন p naught t by m, এইখানে সেন্টার, এখানে সেন্টার যদি হয় এবং রাইট সেন্টার, তাহলে টি সেকেন্ডে পুরো ওয়েভ প্যাকেটটা, ওয়েভ প্যাকেটের সেন্টারটা 0 to p naught t by m এই দূরত্ব অতিক্রম করেছে টি সেকেন্ডে ওয়েভ প্যাকেটের সেন্টারটা, কিন্তু ওয়েভ প্যাকেটের সাইড গুলো রাইট ভিন্ন ভিন্ন স্পিডে প্রপাগেট করেছে। এই ওয়েভ প্যাকেটের যে ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট আছে, মানে ভিন্ন ভিন্ন প্লেন ওয়েভ কম্পোনেন্ট আছে, এক একটা এক এক পি এর জন্য, অনেকগুলো পি মিলেই তো ওয়েভ প্যাকেটের সৃষ্টি হয়, এক একটা পি এক একটা প্লেন ওয়েভ এক এক স্পিডে সামনের দিকে গেছে, ফলে ওয়েভ প্যাকেটটা স্প্রেড করে গেছে, বিস্তৃত ওয়াইড হয়ে গেছে, কিন্তু এবং ওয়েভ প্যাকেটের সেন্টারটা পি নট টি বাই এম বেগে মুভ করেছে, ওকে, পি নটের ওয়েভ প্যাকেটের সেন্টারটা মুভস এট এ কনস্ট্যান্ট ভেলোসিটি, এটা প্রমাণ করি না আমরা, সেটাকে বলে গ্রুপ ভেলোসিটি। ওয়েভ প্যাকেটে যে ভিন্ন ভিন্ন প্লেন ওয়েভ কম্পোনেন্ট আছে, এক একটা কম্পোনেন্ট এক একটা মানে এক একটা কম্পোনেন্ট হ্যাভিং a particular value for momentum, particular value momentum মানে particular value for speed, এক একটা কম্পোনেন্ট এক এক স্পিডে প্রপাগেট করে, রাইট, কিন্তু সেন্টারটা কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, এটাকে বলে গ্রুপ ভেলোসিটি আর প্যাকেট ভেলোসিটি। আচ্ছা ইন্ডিভিজুয়াল ফেজ ভেলোসিটি, ইন্ডিভিজুয়াল গুলোকে বলে ফেজ ভেলোসিটি, ইয়েস, এক একটা প্লেন ওয়েভের এক এক রকম ফেজ ভেলোসিটি আছে, থাকলেও ওয়েভ প্যাকেটের যে সেন্টারটা একটা সমান গতিতে ইউনিফর্ম গতিতে চলে, ওকে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারি, সেটা একটা ইন্টারেস্টিং প্রমাণ, কোয়ান্টাম মেকানিক্স আমরা করি আন্ডার গ্রাজুয়েটে, এটা করে থাকি, এটা আমরা হ্যাঁ করানো হয়েছিল, জি স্যার, আন্ডার গ্রাজুয়েট এগুলো করানো হয়, আমি করাই নাই, আমি করালেও পারতাম, আসলে করাই নেই, এটা ধরে নিচ্ছি। যাই হোক, সেন্টারটা সমগতিতে মুভ করে, টি সেকেন্ডে মুভ করেছে পি নট টি বাই এম, তাহলে ওয়েভ প্যাকেটের সেন্টারের ভেলোসিটি কত, এক্স বাই টি, সমগতি সেহেতু এক্স বাই টি, তাহলে পি নট বাই এম, পি
পি নট বাই এম। পি নট বাই এম গতিতে ওয়েভ প্যাকেটের সেন্টারটা মুভ করেছে। এটা হচ্ছে ভেলোসিটি, মানে গ্রুপ ভেলোসিটি। ওকে, আর ওয়েভ প্যাকেটটা স্প্রেড করে গেছে। দেখো আগে ছিল এখানে ডেল্টা স্কোয়ার শুধু ছিল, ডেল্টা স্কোয়ার গুণ সামথিং। তাহলে এইখানে আগে যখন শুধু ডেল্টা স্কোয়ার ছিল, উপরে যাইতে হবে না কেন, উপরে শুধু আগে ছিল এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে সেন্টারটা জিরোতে ছিল, আর নিচে ছিল ডেল্টা স্কোয়ার। তাহলে এট টাইম জিরো এক্স এর আনসার্টেনিটি কত ছিল? ডেল্টা বাই 2। এখন এক্স এর আনসার্টেনিটি কত হবে? এই পুরো জিনিসটা ওটার স্কোয়ার রুট বাই √2। এটা তো বড় হয়েছে, ডেল্টা স্কোয়ার কিন্তু একটা একের অধিক সংখ্যা দিয়ে গুণ দেওয়া হচ্ছে, ফলে নিচে যেটা আছে সেটা তো বড় হয়ে গেছে এট টাইম টি। বড় জিনিসটা স্কোয়ার রুট করে ওটাকে √2 দিয়ে ভাগ দিলে তো আমি বড় আনসারটি পাবো। এখন বড় আনসারটি পাওয়া মানে হচ্ছে ওয়েভ প্যাকেটটা স্প্রেড করে গেছে, ওয়েভ প্যাকেটটা স্প্রেড করে গেছে বেশি, আনসারটি বেশি। কিন্তু ওয়েভ প্যাকেটের নিচের এরিয়া 1, এরিয়া তো 1, এরিয়া তো হচ্ছে টোটাল প্রবাবিলিটি। এই ওয়েভ প্যাকেটটার এরিয়া সেম আছে, কিন্তু ডান দিকে চওড়া হয়ে গেছে, মানে হরিজন্টালি চওড়া হয়ে। তাহলে এই জিনিসটা হাইট, ওয়েভ প্যাকেটের হাইট কমে গেছে। আগে যে ওয়েভ প্যাকেটের হাইট ছিল, এখন হাইট কিন্তু কমে গেছে। আগে শুধু ডেল্টা স্কোয়ার দিয়ে ভাগ ছিল, এখন একটা বড় সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, তার মানে হাইট কমে গেছে। হাইট কেন কমে গেছে? আগে তো হাইট বেশি ছিল, এখন হাইট তো কমেছে। হাইট কেন কমেছে? কারণ এরিয়া সেম রাখতে হবে। এটা যেহেতু বেশি বেশি স্প্রেড আউট হয়ে গেছে, এরিয়া সেম রাখার জন্য হাইটটা কমে গেছে। কিন্তু হাইটের উপর ডিপেন্ড করবে না ডেল্টা এক্স কত। ডেল্টা এক্স হচ্ছে কেন্দ্র থেকে কত কত দূর বেশি বিস্তৃত সেটা। এখানে ডেল্টা এক্স বেশি হয়ে গেছে, তো পরবর্তীতে ডেল্টা এক্স কত? পরবর্তী এট টাইম টি ডেল্টা এক্স কত? এই যে নিচে যেটা আছে এটাকে স্কোয়ার রুট করে ফেলো, করে ডেল্টাটা বাইরে চলে আসবে, স্কোয়ার রুটের ভেতরে এটা থাকবে, ডিভাইড বাই √2, ওটাই আনসার দিন এক্স। আর গ্রুপ ভেলোসিটি কত? পি নট বাই এম। আর পি নট তো আমরা আগে দেখেছি, পি নট তো হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ পি। এক্সপেকটেশন ভ্যালু অফ পি ইজ পি নট। আচ্ছা, আর 5 মিনিট দাও, এটা করে আমি শেষ করবো, এখানে করে আমি শেষ করবো। The wave packet also spreads. আমি দেখতে পারি যে ওয়েভ প্যাকেটের সেন্টার, এই দেখো এটা পড়ি, we see that the center of the wave packet has moved a distance p naught t by m, a distance p naught t by m in time t. Therefore, the group velocity of the wave packet is v group p naught by m. এই x কে যদি t দিয়ে ভাগ দাও তাহলে পাই গ্রুপ ভেলোসিটি। p naught by m is equal to expectation value of p by m. The wave packet also spreads. Wave packet spread করেছে, uncertainty বৃদ্ধি পেয়েছে, because delta x increases. Noting that if psi mod square is of the form, এই ফর্মে যদি থাকে x minus mod x square উপরে x minus mod x কি বলছে, x minus expectation of x, এটার মান যাই হোক না কেন, এটার মান x নট হতে পারে, এটার মান 0 হতে পারে, এটার মান p naught t by m হতে পারে, যাই হোক না কেন, নিচে যদি থাকে সিগমা স্কোয়ার, তাহলে আনসারটি কত? সিগমা বাই √2। আমার এখানে সিগমা স্কোয়ার কত? এই পুরো জিনিসটা সিগমা স্কোয়ার, ওটা বাই √2, সিগমা বাই √2। তার মানে এখানে ডিনোমিনেটর যা আছে সবটুকুর স্কোয়ার রুট করে √2 দিয়ে ভাগ। তাহলে ডেল্টা স্কোয়ার রুট করলে তো ডেল্টা স্কোয়ার রুট করলে ডেল্টা, ওটাকে √2 দিয়ে ভাগ আছে, আর এটার স্কোয়ার রুট থেকে যাবে। তাহলে আমি পেলাম ডেল্টা এক্স পেলাম, ডিনোমিনেটরে যা ছিল ওই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর ডিনোমিনেটরে যা ছিল পুরোটার স্কোয়ার রুট, তারপরে √2 দিয়ে ভাগ। এখন ডেল্টা বাই √2 তো ছিল আনসার্টেনটি এট টাইম 0, সেটা গুণ হলো এই ফ্যাক্টর দ্বারা 1 প্লাস h কাট স্কোয়ার t স্কোয়ার বাই m স্কোয়ার। এটা তো অধিক, এই ফ্যাক্টরের মান তো হচ্ছে 1 এর অধিক, 1 যোগ সামথিং, ওটার স্কোয়ার রুট করলেও 1 এর অধিক একটা সংখ্যা পাবে। তাহলে ডেল্টা এক্স টি
ডেল্টা এক্স নটের চাইতে বড়, আর একের অধিক কতটুকু অধিক, সেই এক্সট্রা একের চাইতে কতটুকু অধিক সেটা আবার টাইমের সঙ্গে বাড়বে। তার টাইমের সঙ্গে সঙ্গে এই ফ্যাক্টরটার মান বেড়ে যাচ্ছে। টাইম যত বাড়ছে এই ফ্যাক্টরটার মান ততই বাড়ছে, তার মানে ডেল্টা এক্সটির মান ততই বাড়ছে। তার মানে ওয়েব প্যাকেটটা তত বেশি স্প্রেড আউট করছে, আবার উচ্চতা তত কমে আসছে। এক পর্যায়ে করে করে ওয়েব প্যাকেট আর ওয়েব প্যাকেট থাকবে না, মানে এত স্প্রেড আউট করে যাবে আর উচ্চতা কমে এত কমে যাবে যে মনে হবে যে সব জায়গায় ফ্ল্যাট, স্প্রেড আউট করে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি স্প্রেড আউট করে গেছে। তাহলে আর পার্টিকেলটা ডিসিপেট করে গেল, কোথায় আছে আর আমি জানি না। পার্টিকেলটা এখন নন লাইজড হয়ে গেল, আর লোকালাইজ করা যাচ্ছে না, এরকম হয়ে যাবে। ওকে, তাহলে মোমেন্টামও ফিক্সড হয়ে যাবে তখন। তাহলে মোমেন্টামটা কি হবে? রাইট, মোমেন্টামটা তখন ইয়ে হয়ে যাবে, প্লেন ওয়েভের মতো হয়ে যাবে। জি স্যার, ফিক্সড হয়ে যাবে। রাইট, মোমেন্টামটা প্লেন ওয়েভ হয়ে যাবে। এই এখন এখান থেকে আলোচনাটা শেষ করতে পারলাম না। এই ফর্মুলা ধরে নেক্সট ক্লাসে হাফ এন আওয়ার মধ্যে এই আলোচনাটা শেষ করব। এই আলোচনাটা করা খুব ইম্পর্টেন্ট।